এই যে শুনছো? তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। ভয় পাচ্ছিস কেন তুই? আমি তোর কান্না থামার ধমক দিয়েছি। সোহা, আমার একটা কথার উত্তর দে, তুই কি আমায় ভালোবাসিস না? সোহা কোনো কথা বলল না। এখনও তার মনের ভেতরে ভয় আছড়ে আছে। তামিমের কোনো কথাই তার কানে আসে না। তামিম আবার ডাক দেয়। এবারও হেঁচকি তুলে তোতলিয়ে বলল, কি? তোকে আমি কিছু জিজ্ঞেস করেছি। সোহা ভ্যাবলার মতো উত্তর দেয়। কি? তামিমের খুব রাগ ওঠে। তার কথা সোহা শুনেনি। রাগ সংযত করে সে বলল, সোজাসুজি একটা কথার উত্তর দে, তুই আমায় কি তুই ভালোবাসিস না? কি উত্তর দেবে সোহা ভেবে পায় না। সে তামিমকে ভালোবাসে, কিন্তু এই সমাজ কি তাকে মেনে নেবে? আর সবচেয়ে বড় কথা, দাদু জানলে কি হবে? সবাই যখন জানবে তাদের বিয়ের কথা, তখনই কি হবে? পরিস্থিতি কি সামলাতে পারবে সে? তামিম অধৈর্য হয়ে বলল, আনসার দিচ্ছিস না কেন? আমার খুব ভয় লাগছে। এই বিয়ের পরিণতি কি হবে? তামিম তার প্রশ্নের জবাব পেয়ে গেছে। তাই সোহার কাছে এসে থুতনি ধরে মুখ উপরে তুলে বলল, এখন বাড়িতে পরিস্থিতি ভালো নয়, না হলে সবাইকে জানিয়ে দিতাম, সব কিছু ঠিক হোক, সবাইকে জানিয়ে দিব পরে। সোহা উদাসীনী হয়ে বলল। হুম। তামিম লাইট অফ করে সোহাকে বিছানায় শুইয়ে দেয়। সোহার খুব লজ্জা লাগছে। একই বিছানায় তামিমের সাথে থাকতো, আর এখন যদি তামিম তার কাছে স্বামীর অধিকার চায়, তাকে কি মানা করে দেওয়া উচিত? দরজা নক করে এসে সোহাকে জড়িয়ে ধরে। সোহার ভিতরে অদ্ভুত একটা কাঁপুনি দিতে থাকে। সারা শরীর যেন অবশ হয়ে যায়। তামিমের হাত সরিয়ে সে বিছানায় বসে পড়ে। তামিম উঠে বসে। সোহা কাঁপা কাঁপা গলায় বলল, কেউ যদি জানতে পারে আমি আপনার সাথে ছিলাম, তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। তামিম সোহাকে টেনে এনে এক হাত কোমরে দেয়, আরেক হাত গলায় দিয়ে সোহার ছুলে নাক ডুবিয়ে বলল, কেউ কিছু জানতে পারবে না। তামিমের স্পর্শ সে যেন শীতল হয়ে যাচ্ছে। সত্যিই কি এখন তামিম তাকে চাইবে? না তামিমকে কিছু বলতে হবে? সাহস জুগিয়ে এক নিঃশ্বাসে বলল, প্লিজ আমায় সময় দিন। তামিম সোহাকে ছাড়িয়ে দিয়ে বলল, কিছুই করব না, শুধু জড়িয়ে ধরে ঘুমাতে চাই। সেটা দিবি তো? সোহা কোনো কথা বলল না। তামিম বলল, নীরবতা সম্মতি লক্ষণ। সোহার খুব লজ্জা লাগছে। তামিমের দিকে ঘুরে ঝাঁপটে জড়িয়ে ধরে। তামিম মুচকি হেসে সোহাকে জড়িয়ে ধরে। সকালের মিষ্টি আলোয় সোহার ঘুম ভাঙে। বিছানা থেকে উঠতে গেলে দেখে তাকে কেউ সাপের মতো ছড়িয়ে ধরে আছে। দুই হাত দিয়ে দু চোখ কচলাতে থাকে। ভালো করে তাকিয়ে দেখে তামিম তাকে জড়িয়ে ধরে আছে। কালকে রাতে তামিম তাকে এখানে এনেছে। হঠাৎ করে মনে পড়ে যায়, তাকে কেউ তামিমের ঘরে দেখলে মহা কেলেঙ্কারি হয়ে যাবে। তামিমের হাত ছাড়িয়ে উঠতে গেলে তামিম আরও জাঁপটে ধরে থাকে। শেষমেশ উঠতে না পেয়ে সে বলল, আরে ছাড়ুন। উফ, সকাল হয়ে গেছে, মা আমাকে হয়তো খুঁজছে। খুঁজুক। সোহা তামিমকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেলে নিচে নেমে যায়। গায়ে ওড়না ঠিক করে নেয়। আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করে। তামিমের দিকে ঘুরে ভেঙচি দিয়ে বেরিয়ে আসে। দরজা খুলে উকি দেয় কেউ আছে কি না এখানে। কাউকে না দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। আবার পেছন ফিরে তামিমের দিকে এক নজর দেখে। বুকের নিচে বালিশ দিয়ে তামিম উপর হয়ে শুয়ে আছে, বাম দিকে মুখ করে। হেসে দেয় সোহা। তারপর দরজা টেনে দেয়। সোহা ফ্রেশ হয়ে কিচেনে আসে। আমিনা বেগম পরোটা ভাজতে ভাজতে মেয়েকে বলল, সকালে কই ছিলি? মায়ের কথায় কি উত্তর দেবে ভেবে পায় না সে। কি বলে এখন মাকে বোঝাবে? ভাবতে ভাবতে মাথায় হুট করে একটা বুদ্ধি আসে। কোনো মতে এটা বলে এই যাত্রায় বাঁচলেই হয়েছে। আজকে তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে, তাই একটু বাগানে হাঁটাহাঁটি করছিলাম। পরোটা উঠিয়ে আরেকটা পরোটা তেলে ছেড়ে দিয়ে বলল, অন্য কোনো দিন আমার আগে তোকে উঠতে দেখিনি, তাই আর কি। সোহা কথা ঘোরানোর জন্য বলল, দেখি তুমি সরো তো, অনেকক্ষণ তুমি ছেঁকছিলে, এখন আমায় একটু দাও। এটা বলে মাকে সরিয়ে নিজে কাজ করতে থাকে। ভার্সিটি দিনগুলো ছাড়া প্রাচ্য বরাবরই লেট করে ঘুম থেকে ওঠে। আজকে সে লেট করে ঘুম থেকে উঠেছে। তার শাশুড়ি বলল, এই না বাবা বেটি, এটা তোমাদের বাড়ি না যে যখন তখন ঘুম থেকে উঠলে হইছে। এই বাড়িতে থাকতে হলে সাত সকালবেলা উঠতে হবে। খাদিজার কথা শুনে কান্না যেন প্রাচ্যর গলায় বেঁধে আসছিল। তাদের বাড়িতে কেউ কখনো এমন কথা বলেনি তাকে। এই সামান্য কথা যেন তার কাছে বিশাল। ছলো ছলো চোখে শাশুড়ির দিকে তাকায় সে। খাদিজা সেদিকে খেয়াল না করে আবার বলে উঠল, ফজরের নামাজ পড়েছিলে? প্রাচ্য মাথা নেড়ে না চালায়। খাদিজা হাই হাই করে বলল, আমাত্রী, এই কি মেয়ে ধরে এনেছো যে মেয়ে নামাজ কালাম ধরে নাই? আমার সংসার বুঝি এই শেষ হলো? শাশুড়ির কথায় প্রাচ্য এবার অপমানিত বোধ হয়। নিচের দিকে তাকিয়ে পায়ের বুড়ো আঙুল দিয়ে ফ্লোর খোঁচাতে থাকে।
খাদিজা ক্রোধে ফেটে পড়ল। বাপের বাড়িতে মনে হয় নামাজ কালাম ধরে নিয়ে যাওনি? আমার বাড়িতে থাকতে হলে নামাজ পড়তে হবে নিয়মিত, না হলে এই বাড়ি থেকে বের হয়ে যেতে হবে। এটা বলে তিনি রান্নাঘরে চলে যায়। প্রাচ্য নিয়মিত ওই বাড়িতে নামাজ না পড়লে মাঝে মাঝে পড়ত। শাশুড়ির বলা কথা শুনে ঠিক করেছে কাল থেকে আর ফজর নামাজ মিস দেবে না। এবার থেকে নিয়মিত নামাজ পড়বে সে। খাদিজা গলা খেকিয়ে বলল, সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে রুটি বেলতে আসো। রুটি আবার কেমন জিনিস যা বেলতে হয়? রুটি বলে মনে মনে ওড়াতে থাকে। স্বাভাবিক কণ্ঠে সে বলল, রুটি কি মা? খাদিজার এই কণ্ঠ শুনে নিজের কাজ রেখে প্রাচ্যর দিকে তাকায়। খাদিজা এই কথা শুনে নিজের কাজ রেখে প্রাচ্যর দিকে তাকায়। শাশুড়িকে এভাবে তাকাতে দেখে ভড়কে যায় সে কি ভুল কিছু বলেছে নাকি? আমতামতা করে বলল, আমি কি ভুল কিছু বলেছি নাকি? খাদিজা প্রাচ্যর পাশ কেটে ড্রয়িং রুমে এসে জোরে জোরে তৃণ বলে ডাকতে থাকে। মায়ের এই ডাকে তৃণ আর তার ছোট বোন তনয়া রুম থেকে বেরিয়ে আসে। তৃণ উদ্বিগ্ন কণ্ঠে বলল, কি হয়েছে মা? এই মেয়ে কে তুই? হ্যাঁ, সেখান থেকে নিয়ে এসেছিস, সেখানে ফেলায়। তৃণ প্রাচ্যর দিকে তাকিয়ে মাকে বলল, কথা না পেঁচিয়ে সোজাসুজি বলো, কি হয়েছে? এই মেয়ে আমার বলে রুটি কি, বুঝতে পারছিস তুই? এই নবাবের বেটিকে বিয়ে করে নিছিস তুই আমার সংসার ধ্বংস করার জন্য। এক্ষুনি বের কর। তৃণ মহা বিরক্তি নিয়ে বলল, ও মা, তুমি কি শুরু করেছো? ওরা কি আর আমাদের মতো রুটি আর ভাজি দিয়ে সকালে নাস্তা করে? ও কখনো এসব খেয়েছে কি? না, সন্দেহ আছে। ও হয়তো রুটি কি সেটাই চিনে না, তাই তোমাকে জিজ্ঞেস করছে। এটা নিয়ে এভাবে চিৎকার করার কি আছে? খাদিজা ছেলের উপরে খেকিয়ে উঠে বলল, চিৎকার করবো না তো কি করব? এই মেয়ের রুটি কি সেটাই চেনে না? আবার এখন মনে হচ্ছে এই মেয়ের রান্নাঘর আদৌ কোন দিক দিয়ে ঢুকে না সন্দেহ আছে। তুই আমার সংসার ধ্বংস করার জন্য এই মেয়েকে বিয়ে করেছিস? তৃণ চিৎকার করে বলল, বারবার এক কথা বলো কেন মা তুমি? রান্নার না পারার সাথে তোমার সংসার ধ্বংসের সাথে কি মিল রয়েছে? বিয়ে করতে না করতেই মায়ের উপর জোর গলায় কথা বলছিস। কয়দিন পর মনে হয় এই বাড়ি থেকে আমাদেরকেই বের করতে দ্বিধা করবি না? তৃণ রাগে মাথা ফেটে যাচ্ছে। সে বলল, উফ মা, থামো তো, এসব কি বলছো তুমি? প্রাচ্য আর চুপ থাকতে পারল না। সে তৃণকে বলল, আমাদের বউ শাশুড়ির মধ্যে তুই প্লিজ কথা বলিস না। তৃণ রাগে হনহন করে হেঁটে চলে যায়। তার এখন একটাই কথা মনে পড়ছে, যার জন্য করলাম চুরি সে বলে চোর। প্রাচ্য এবার শাশুড়িকে বলল, সোনা চামচ মুখে নিয়ে জন্মেছিলাম, কষ্ট দুঃখ কেউ ছুতে দেয়নি। সবার আদর ছিলাম বলেই ভালোবাসা দিয়ে সবাই আগলে রেখেছে। নিজের কাজ করার আগে চাকর বাকর হাজির হয়ে যেত, তাই এসব শেখার প্রয়োজন বোধ করিনি। এটুকু বলে থেমে আবার বলল সে, কাজ পারি না তার মানে এই নয় আমি আপনার সংসার ধ্বংস করব। সংসারে যা যা করতে হয় সব শিখে নেব। খাদিজা মুখ বেঁকিয়ে বলল, কাজ শিখে উল্টিয়ে ফেলবে। এটা বলে কিচেনে চলে যায়। খাদিজা সব কাজ করছে। প্রাচ্য করতে গেলে তাকে মানা করে। তার রান্নাঘরের কোনো জিনিস যেন হাত না দেয় তার জন্য সাফ মানা করে দিয়েছে। সাজেক যাওয়া নিয়ে অনেক দিন অফিসে যাওয়া হয়নি, আবার প্রাচ্য বিয়েতে যাওয়া নিয়ে অনেক দিন যাওয়া হয়নি। আজকে তৃণ অফিসে যাবে। আয়নায় দাঁড়িয়ে টাই বাঁধতে থাকে। প্রাচ্য খাটের উপরে বসে আর চোখে তৃণকে দেখছে। ফর্মাল ড্রেস আপে কি সুন্দর না লাগছে। তখনই হুট করে একটা মেয়ে এসে তৃণকে পেছন থেকে জড়িয়ে ধরে। আচমকা এমন ঘটবে প্রাচ্যর ধারণার বাইরে ছিল। প্রাচ্যর চোখ দুটো বড় বড় হয়ে যায়। প্রাচ্য উঠে দাঁড়ায়। তৃণ মেয়েটার দিকে ঘুরে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে। প্রাচ্য বুঝতে পারছে না কে এই মেয়ে, আর এই মেয়ে তৃণকেই জড়িয়ে ধরছে, আবার তৃণ মেয়েটাকে জড়িয়ে ধরছে। তখনই তৃণ বলল, অফিসে যাবো তিন্নি, এখন ছাড়ো। তিন্নি। তৃণের মায়ের মুখে কালকে শুনেছে তিন্নি নামের কোন মেয়ের সাথে তৃণর বিয়ে ঠিক হয়েছে। তার মানে কি এই সেই তিন্নি? প্রাচ্যর চোখ আগের চেয়ে দ্বিগুণ বড় বড় হয়েছে। তৃণর দিকে তাকায়। তৃণ তিন্নি নিয়েই ব্যস্ত। তিন্নি জড়িয়ে ধরা অবস্থায় বলল, আজ অফিসে না গেলে হয় না, চলো না দুজন মিলে শপিংয়ে যাই। তৃণ প্রাচ্যর দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, আজকে অফিসে যাওয়া ক্যান্সেল, তোমাকে নিয়ে যাবো। তিন্নি খুশিতে গদগদ হয়ে তৃণর গালে চুমু খায়। প্রাচ্য হা করে তাকিয়েছিল। তার সামনে তার ভালোবাসার মানুষকে কিস করলো অন্য কেউ, ভাবতেই পারছে না। একটু আগে যখন প্রাচ্য তৃণকে আজকে অফিসে যেতে বারণ করেছে তখন তৃণ রাগ দেখিয়ে অনেক কথা বলেছে। আজকে অফিসে না গেলে ক্ষতি হবে, আর এখন এই মেয়েটা বলছে বলে কি সুন্দর রাজি হয়ে গেল। এখন আর কাজে ক্ষতি হবে না। বুক ফেটে কান্না আসছে তার। কতবার মাফ চাইছে, তারপর কেন তৃণ তাকে এত কষ্ট দিচ্ছে। তার সামনে অন্য কাউকে গলায় জড়িয়ে ধরে রেখেছে। সে আর এক মুহূর্ত দেরি না করে বাথরুমে চলে যায়। প্রাচ্য চলে গেলে তিন্নিকে দূরে ঠেলে দেয় তৃণ। তিন্নি বলে, চলো। তুমি কখন এসেছো?
এইমাত্র এসেই তোমার কাছে এসছি। তৃণ আর কিছু বলল না। তারা চলে যাওয়ার পর প্রাচ্য রুমে এসে কান্না করতে থাকে। সন্ধ্যার দিকে তৃণ বাসায় আসে। রুমে ঢুকে দেখে প্রাচ্য জড়সড় হয়ে বসে আছে। প্রাচ্য পায়ের আওয়াজ পেয়ে চোখ তুলে তাকায়। তৃণ আয়নায় দাঁড়িয়ে গলার টাই খুলছে। প্রাচ্য উঠে এসে তৃণর পেছনের শার্ট 2 হাতে টেনে ধরে খাটের উপরে ধাক্কা মারে। তারপর তৃণ বুকের উপরে ঝাঁপিয়ে পড়ে সে। তৃণ ঘটনার আকস্মিকতায় বড় বড় করে চোখ করে তাকায়। প্রাচ্য তৃণর দিকে না তাকিয়ে তৃণর কলার 2 হাতে চেপে ধরে বলল, ঘরে বউ রেখে অন্য মেয়ের সাথে শপিংয়ে যাওয়া হচ্ছে? আমি মরে গেছি নাকি? অন্য মেয়ের সাথে শপিংয়ে যাবি তুই? তৃণর বুকে মারতে মারতে বলল প্রাচ্য। তৃণ প্রাচ্যকে বুকের উপর থেকে সরিয়ে বিছানার সাথে 2 হাত চেপে ধরে। তিন্নি অন্য মেয়ে না, সে আমার হবু বউ। তাহলে আমি কে? সেটা তুই খুব ভালো করে জানোস। অন্য মেয়েকে বিয়ে করার যদি এতই শখ হয়ে থাকে তাহলে আমায় বিয়ে করেছিলি কেন? আমার জীবন নষ্ট করার জন্য? আমি তোকে বিয়ে করতে চাইনি, স্বপ্নের জন্য করেছি। স্বপ্ন? স্বপ্ন? আমি ফোন করে এখন স্বপ্নকে জিজ্ঞেস করব ও কেন তোকে বলেছে আমাকে বিয়ে করতে, জানতে চাইবো। তৃণ উঠে দাঁড়ায়। প্রাচ্য উঠে মোবাইল হাতে নেয়। স্বপ্ন নাম্বার ডায়াল করতে যেই থেমে যায়। স্বপ্নকে এসব জিজ্ঞেস করে তৃণকে স্বপ্নর কাছে ছোট করার হবে। স্বপ্ন হয়তো তাদের দুজনকে এক করার জন্য এমন করেছে। প্রাচ্য এসব মনে মনে ভাবতে থাকে। রাগ করে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে। তৃণ বলল, ফেলে দিলি কেন? ফোন দিবে না স্বপ্নকে। প্রাচ্য অন্যদিকে তাকিয়ে ঠোঁট কামড়িয়ে কান্না করতে থাকে। চোখে পানি মুছে ফেলে তৃণর দিকে তাকায়। ধীর পায়ে এগিয়ে এসে তৃণর সামনে দাঁড়ায়। অনুরোধ করে বলল, সবকিছু ভুলে কি আমরা সংসার করতে পারি না? তৃণর কাটকাট জবাব, না। এটা বলে তৃণ ওয়াশরুমে চলে যায়। প্রাচ্য রাগ করে সেন্টার টেবিলের রাখা ফুলদানিটা ছুঁড়ে মারে। ফুলদানি ড্রেসিং টেবিলের আয়নায় পড়ে। আয়না ফেটে চৌচির ভাগ হয়ে যায়। খাদিজা আর তনয়া শব্দ পেয়ে উপরে উঠে আসে। খাদিজা এই অবস্থা দেখে রাগে ফুঁসতে ফুঁসতে প্রাচ্যর চুলের মুঠি ধরে বলল, এটা কি তোর বাপের বাড়ি যে যখন ইচ্ছা তখন ভাঙবি? তোর মতো আমরা এত বড় লোক নই যে মিনিটে মিনিটে ভাঙবো আবার কয়েক মিনিটে নতুন কিনে আনবো। চুল ধরাতে প্রাচ্য ব্যথা পায়। শাশুড়ির হাত থেকে চুল ছাড়াতে গেলেই প্রাচ্য হাতে ধাক্কা খেয়ে খাদিজা পড়ে যায়। তৃণ কিছু ভাঙার শব্দ পেয়ে বেরিয়ে আসে। তখনই দেখে তার মা পড়ে আছে নিচে। তৃণ হন্তদন্ত হয়ে মাকে উঠিয়ে বলল, মা, তুমি কিভাবে পড়লে? খাদিজা কান্না করে বলল, সেটা তোর বউকে জিজ্ঞেস কর। তৃণ জিজ্ঞাসাসূচকভাবে প্রাচ্যর দিকে তাকায়। প্রাচ্য এগিয়ে আসে বলার জন্য, তার আগেই খাদিজা বলে উঠল, আয়নার দিকে তাকা তোর। তৃণ আয়নার দিকে তাকায়। এবার বুঝতে পারছে কিসের ভাঙার শব্দ পেয়েছে সে। প্রাচ্য তার রাগ আয়নার উপরে দিয়ে উঠিয়েছে। খাদিজা বলল, তোর বউকে দুটো কটু কথা বলেছিলাম আর তোর বউ আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। এই মেয়ে তোর মায়ের গায়ে হাত তুলেছে, এবার তুই বিচার কর, নাহলে আমি এই বাড়ি থেকে চলে যাব। রাগী চোখে তাকিয়ে তৃণ বলল, প্রাচ্য, মা যা বলেছে তাকে সত্যি? আসলে তার আগে প্রাচ্য গালে দুটো থাপ্পড় পড়ে। প্রাচ্য হতভম্ব, গালে হাত দিয়ে অবিশ্বাসের মতন তাকিয়ে আছে। তৃণ তাকে মেরেছে, বিশ্বাস হচ্ছে না। তার মনে হচ্ছে সে যেন ঘোরের মধ্যে আছে। তৃণর চিৎকারে তার ঘোর কাটে। আমার রাগ তুই আমার মায়ের উপরে দেখাস? তোর এত সাহস, আমার মাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিস? এটা বলে টানতে টানতে রুম থেকে বের করে প্রাচ্যকে। তারা সবাইও বেরিয়ে আসলো। তৃণ সবার মুখের উপরে নিজের রুমের দরজা আটকিয়ে ফেলে। কোনো কিছুই তার ভালো লাগছে না। মনে হচ্ছে এসব কিছু ছেড়ে কোথাও চলে যেতে, যেখানে এত সমস্যা এত ঝামেলা থাকবে না। থাকবে শুধু শান্তি আর শান্তি। কোথায় গেলে সেই শান্তি পাবে? কালকের জন্য সরি। নীল আকাশের দিকে তাকিয়ে স্বপ্নকে বলল, ইটস ওকে, দোষটা আমার। আমি যদি আপনার কথা শুনতাম তাহলে আপনি আমার গায়ে হাত তুলতেন না। প্লিজ নীল, আমায় ক্ষমা করে দিও। তখন আমি রেখেছিলাম। তোমার গায়ে হাত তোলা আমার উচিত হয়নি। তোমাকে ভালোভাবে বোঝালে হয়তো বুঝতে পারতে। বললামই তো, এটা নিয়ে আর কোনো কথা নয়। তাহলে কি তুমি আমায় ক্ষমা করে দিয়েছ? দুজন আবার কিছুক্ষণের জন্য নীরব হয়ে গেল। নীল বলল, আমরা কি বন্ধু হতে পারি? স্বপ্ন যেন ভূতের মুখে রাম রাম শুনছে। নীল তাকে বন্ধু হওয়ার জন্য প্রস্তাব দিচ্ছে। বিষয়টা বেশি সুবিধার মনে হচ্ছে না। আবার তার মন এটাও বলছে যে হয়তো নীল বদলে গেছে। কালকে রাতে হয়তো তার নিজের ভুল বুঝতে পেরেছে। স্বপ্ন মুচকি হেসে নীলের সাথে হাত মিলায়। রাতে খাওয়া দাওয়ার পর সবার জন্য নীল লেবুর শরবত বানায়। স্বপ্নর গ্লাসের লেবুর শরবতের সাথে জামের গোটা মিশায়, যাতে সারা রাত ধরে স্বপ্ন টয়লেট কাটে। নীল সে ব্যবস্থা করেছে। স্বপ্ন নীলের হাত থেকে গ্লাসটা নিয়ে মুচকি হেসে গ্লাসে চুমুক দেয়। নীল মনে মনে বলল,
খায় চান্দু, পরে টের পাবি। ঘুমানোর সময় স্বপ্ন পেটের ভিতরে নাড়া দেয়। যথারীতি একবার সরে এসে বাথরুমের বাইরে বের হলে আবার পেটে নাড়া দেয়। পেট চেপে ধরে আবার বাথরুমে ঢোকে। সে বুঝতে পারছে না তার এমনভাবে বাথরুম ধরছে কেন। আবার বের হলে আবার দৌড়িয়ে যায় বাথরুমে। ধূসর হা করে স্বপ্নর কাণ্ড দেখছে। কি হচ্ছে বুঝতে পারছে না। অনেকবার যাওয়া আসার কারণে স্বপ্নর শরীর নিস্তেজ হয়ে আসে। পেট চেপে খাটে বসে। স্বপ্নকে এতবার বাথরুমে যেতে দেখে প্রথমে হাসি পেলেও এখন স্বপ্নর চেহারা দেখে ধূসরের চেহারার রং চেঞ্জ হয়ে যায়। সিরিয়াস হয়ে বলল, এতবার বাথরুমে যাচ্ছিস, সমস্যা কি? জানি না, হঠাৎ করে লেবুর শরবত খাওয়ার পর। এটুকু বলে থেমে যায় স্বপ্ন। স্বপ্নর এখন মনে হচ্ছে নীল কিছু মিশায়নি তো। সে ধূসরকে বলল, তুই লেবুর শরবত খেয়েছিস তো? হ্যাঁ। তোর বাথরুমে যাওয়ার প্রয়োজন পড়েনি? লেবুর শরবতের সঙ্গে বাথরুমে যাওয়ার কি সম্পর্ক? লেবুর শরবত খাওয়ার পরে এইভাবে বাথরুমে দৌড়াদৌড়ি করছে। ওই শরবত নীল বানিয়েছে, তার মানে ওই গ্লাসে ইচ্ছা করে কিছু একটা মিশিয়েছে। কালকে থাপ্পড় মেরেছিস, তাই তোর এই বিহাল করেছে শরবত খাইয়ে। এই শরবত খাওয়ানোর জন্য সন্ধ্যা ধরে মিষ্টি মিষ্টি কথা বলছে। কথা শেষ করার পরে স্বপ্নর আবার ডাক পড়ে বাথরুমে যাবার। এভাবে অনেকবার দৌড়াদৌড়ি করে, আর না পেরে স্বপ্ন আর বাথরুম থেকে বের হয়নি। ওখানে সারা রাত কাটাবে মনস্থির করে ফেলে। নীল আজকে একটা শান্তির ঘুম দেবে। আজকে বাদরটা শায়েস্তা করতে পেরেছে, তার গায়ে হাত তোলার পরিণাম দেখিয়ে দিয়েছে। সমুদ্রের রুমে ঢুকে দেখে রোদ বারান্দায় দাঁড়িয়ে আছে। সমুদ্র রোদের পেছনে যেয়ে রোদের কোমরে হাত দেয়। রোদ এতটাই অন্যমনস্ক ছিল, কেউ যে তার কোমরের হাত দিয়েছে সে খেয়াল নেই। সমুদ্র রোদের চুল সরিয়ে ঘাড়ে কামড় বসে। সমুদ্র কামড়ে রোদের চেতনা ফিরে আসে। নিজের ঘাড়ে হাত দিয়ে সমুদ্র থেকে দূরে সরে যায়। সমুদ্রের দিকে তাকাই রোদ। আজকে সমুদ্রকে হিংস্র মতো লাগছে না, আগে যেরকম লাগছে সেই রকমই। তার মানে কি সমুদ্র তাকে মাফ করে দিয়েছে? রোদ সমুদ্রের দিকে তাকিয়ে সব জল্পনা কল্পনা করতে থাকে, আর সমুদ্র রোদের কোমরে হাত দিয়ে আবার তার কাছে নিয়ে আসে। রোদের গলায় মুখ ডুবায়। সমুদ্রের এরকম স্বাভাবিক আচরণ রোদের হজম হচ্ছে না, খটকা লাগছে। কি করতে চাইছে সমুদ্র বুঝতে পারছে না। সমুদ্র হাত দেয় রোদের ব্লাউজের ফিতায়, 2 হাত দিয়ে ব্লাউজের ফিতা খুলে দেয়। সঙ্গে সঙ্গে রোদ বলে উঠল, কি করছেন? সমুদ্র কোনো কথা না বলে রোদের কাঁধ থেকে ব্লাউজ নামাতে নিলে রোদ বাধা প্রয়োগ করে। রোদের আর বুঝতে বাকি রইল না সমুদ্র কেন এত স্বাভাবিক আচরণ করছে। কিন্তু তার শরীর যে আজ খুবই দুর্বল। কালকের যন্ত্রণা এখনও কমেনি। আজকে যদি আবার, তাহলে সে মরে যাবে। সে অনুনয়ের স্বরে বলল, আমি খুব অসুস্থ। সমুদ্র এই কথা শুনে কাঁধ থেকে ব্লাউজ টেনে ছিঁড়ে ফেলল। সমুদ্রের উপরে যেন আবার সে হিংস্রতা ভর করে। রোদের চুলের মুঠি ধরে বলল, তোকে বিয়ে করেছি আমার চাহিদা মেটানোর জন্য, তোর সব বাহানা শুনতে নয়। সমুদ্রকে এভাবে রেগে যেতে দেখে রোদ কান্না করে দেয়। কান্না করতে করতে বলল, আমি সবাইকে বলে দেব আপনি যে আমার সাথে এরকম করেন। রোদের গালে দুটো চড় মারে সমুদ্র। চড় খেয়ে তাল সামলাতে না পেরে রোদ ফ্লোরে মুখ থেতলে পড়ে। সমুদ্র রোদের চুলের মুঠি ধরে দাঁড়া করিয়ে বলল, সবাইকে বলার বাকি রাখছিস কি? সব তো বলে দিয়েছিস, কোথায় কোথায় কামড় দিয়েছি, কি কি করেছি তোর সাথে। সব স্বপ্ন আর দূষরকে বলছিস। ওদের বলে কি লাভ হয়েছে? ওরা এসে আমাকে বোঝাবে আর আমি তোকে ভালোবেসে কাছে জেনে নিব, তাই তো? চুলের মুঠি শক্ত করে ধরে রোদকে তার কাছে আনে। রোদ ব্যথায় আর্তনাদ করতে থাকে। সে আর্তনাদ সমুদ্রর কানে পৌঁছেও না। রোদের চুলে নিজে হাত বুলিয়ে গলায় কামড় বসে। ব্যথায় রোদ ছটফট করতে থাকে। সমুদ্র কিছুটা কৌতুক করে বলল, স্বামী ভালোবেসে গলায় ঠোঁটে গাড়ে লাইফ গার্ড দেয়, সেগুলো কি স্বামীর বন্ধুকে দেখানো উচিত? জানোয়ারের মতো কামড়িয়ে বলছেন এগুলো লাভ বাইট। সমুদ্র দাঁতে দাঁত চেপে বলল, জানোয়ারগিরি করার জন্য তুই বাধ্য করেছিস, শরীরের ঝাঁজ মেটানোর জন্য আমার কাছে বিলিয়ে দিতে এসেছিস স্ব ইচ্ছায়। এটা বলে রোদকে কোলে তুলে নিয়ে বিছানায় ধপাস করে ফেলে দেয়। রোদ উঠে বসলে সমুদ্র তাকে টেনে শুয়ে দিয়ে বলল, উঠবি না তুই যতক্ষণ পর্যন্ত আমার চাহিদা মেটানো না হয়। আমি আপনার দুটো পায়ে পড়ি, আজকের জন্য আমায় ছেড়ে দিন। সমুদ্র শুধু তাচ্ছিল্য হাসে। রোদের বুকের উপর থেকে শাড়ির আঁচল সরিয়ে ফেলে। রোদ ছোটার জন্য ছটফট করতে থাকে, পা হাত দিয়ে সমুদ্রকে আঘাত করতে থাকে। তাই সমুদ্র রোদের শরীর থেকে পুরো শাড়ি খুলে ফেলে। সে শাড়ি দিয়ে খাটের সাথে হাত পা বেঁধে ফেলে। রোদের চোখের দিকে তাকায়, চোখে পানি টলমল করছে, চোখে আকুলতা ভরা। চোখ সরিয়ে ফেলে সমুদ্র। রোদকে নিবারণ করার খেলায় মেতে উঠেছে সে, যে খেলায় একজন সুখ করায় আরেকজন অসহ্য যন্ত্রণায় দাঁতে দাঁত চেপে সহ্য করে নিচ্ছে। বিছানায় শুয়ে তৃণা ছটফট করছে, চোখে ঘুম নেই তার,
সন্ধ্যায় রুমের দরজা আটকিয়েছে আর খোলেনি সে। প্রাচ্যর সাথে তার মা কি করছে সে জানে না, বের করে দিয়েছে নাকি আছে সে কিচ্ছু জানে না। এত অশান্তি তার ভালো লাগে না। প্রাচ্যকে নিয়ে তার মায়ের কি এত সমস্যা বুঝে না সে। তখনই মাকে চুপ করার জন্যই প্রাচ্য থাপ্পড় মেরেছে। সে তো জানে প্রাচ্য সজ্ঞানে কোনোদিন এমন কাজ করবে না। সে যদি তখন প্রাচ্যকে থাপ্পড় না মারত তাহলে তখন ঝামেলা আরও বাড়ত। প্রাচ্যকে থাপ্পড় দিয়ে সে অনেক বড় অন্যায় করে ফেলেছে। বিছানা থেকে উঠে দরজা খুলে বাইরে যায় প্রাচ্য কোথায় আছে দেখার জন্য। নিচে এসে চারদিকে চোখ বুলায়। প্রাচ্যকে না দেখে তার মনে একটাই প্রশ্ন জাগে, প্রাচ্য কি চলে গেছে? চলে আসতে নিলেই তৃণ চোখ যায় সোফায় গুটিসুটি মেরে শুয়ে আছে প্রাচ্য। তৃণ প্রাচ্যর কাছে যেয়ে দেখে প্রাচ্য এখনও ঘুমায়নি, জেগে আছে। প্রাচ্যর পাশে বসে তৃণকে দেখেও না দেখার ভান ধরে প্রাচ্য। তৃণ খুক খুক করে কাশে যাতে প্রাচ্য তার দিকে তাকায়। প্রাচ্যকে না তাকাতে দেখে তৃণ বলল, চর মারার জন্য সরি। প্রাচ্য কোনো কথা বলল না। তৃণ নিজের 2 হাত দিয়ে কান ধরে বলল, সরি। প্রাচ্য উঠে 2 হাত দিয়ে তৃণকে ঝরিয়ে ধরে কান্না করে দেয়। তৃণ 2 হাত দিয়ে প্রাচ্যকে জড়িয়ে ধরে। অনেকক্ষণ প্রাচ্য কান্না করে। প্রাচ্য বলল, আমি ইচ্ছে করে ধাক্কা দিইনি, কিভাবে যেন মা পড়ে গেছে। আমি জানি তুই কখনো মাকে ধাক্কা দিতে পারিস না। আমি রাগ করে তোর কথা না শুনে গায়ে হাত তুলেছি, তুই আমায় ক্ষমা করে দিস। প্রাচ্য নাক টেনে বলল, আমার খুব ক্ষুধা পেয়েছে। আমার খুব খিদে পেয়েছে, দেখি তোর শাশুড়ি আমাদের জন্য কিছু রেখেছে কিনা। দুজনে মিলে উঠে ডাইনিংয়ে যায়। টেবিলের উপরে খাবার রাখা আছে, ঢাকা আছে। তৃণ সে খাবারগুলো গরম করে আনে, খাবার সার্ভ করে দেয়। প্রাচ্য ঠোঁট উল্টিয়ে বলল, খাইয়ে দে। তৃণ আর্তনাদের সুরে বলল, কি? চর মারার শাস্তি এটা, খাইয়ে দিতে হবে। পারবো না আমি। প্রাচ্য মুখ বেঁকিয়ে বসে থাকে। তৃণ বাধ্য হয়ে খাইয়ে দেয়। প্রাচ্য সে প্লেট থেকে ভাত নিয়ে তৃণকে খাইয়ে দেয়। খাদিজা বেগমের রুমে পানি শেষ হয়ে গেছে। ডাইনিংয়ে আসে পানির জন্য। ছেলে আর ছেলের বউয়ের এসব কীর্তি দেখে পানি না নিয়ে চলে যায় আর মনে মনে বিড়বিড় করে বলল, সামান্য কিছু করে লাভ হবে না, বড় কিছু করতে হবে যাতে এই মেয়ের জায়গা তিন্নিকে আনতে পারি। খেয়ে দিয়ে দুজন রুমে আসে। প্রাচ্যকে বিছানায় শুতে বলে, তৃণ সোফায় শুয়ে পড়ে। প্রাচ্য বিছানায় শুয়ে তৃণর দিকে তাকিয়ে আছে। এত ছোট সোফায় তৃণ পা বাঁকা করে জড়সড় হয়ে শুয়ে আছে। দেখে বোঝা যাচ্ছে খুব কষ্ট হচ্ছে। তার পাশে শুলে কি হয়, তারা তো এখন স্বামী স্ত্রী। প্রাচ্য উঠে এসে বলল, এত বড় বিছানায় দুজন শোয়ার জায়গা আছে? সুন্দরী মেয়ের সাথে সাথে একই বিছানায় শুলে নিজে কন্ট্রোল করতে পারবো না, এমনিতে তো চরিত্র ঠিক নেই। প্রাচ্য বুঝতে পারে তৃণ তাকে খোঁচা মেরে কথা বলেছে। নিজেকে সামলিয়ে এসে বলল, মাঝখান দিয়ে বালিশ দিয়ে বর্ডার তৈরি করে দেব যাতে নিজেই তুই কন্ট্রোল করতে পারিস। আমি এই কথা বলেছিলাম যাতে দেখতে পারি তুই কি বলিস। আমি নিজের উপরে যথেষ্ট কন্ট্রোল রাখতে পারি, তুই যতটা খারাপ ভাবিস ততটা খারাপ না আমি। তৃণ কোনো কথা না বলে বালিশ নিয়ে উঠে এসে পাশ ফিরে শুয়ে পড়ে। প্রাচ্য বিছানার মাঝখানে বালিশ দিতে দিতে বিড়বিড় করে বলল, তোকে কে এতটা সতীগিরি দেখাতে বলেছে? আমি তোর বউ, আমাকে চলে কি হবে? শুয়ে পড়ে সেও। ইচ্ছা করছে তৃণর বুকে মাথা রেখে ঘুমাতে। ইচ্ছাই রয়ে গেছে। সে বলল, ওপাশে শুয়ে আছিস কেন, এপাশে এসো। প্রাচ্য কথা মতে তৃণ প্রাচ্যর দিকে মুখ করে শোয়। প্রাচ্যর চোখের দিকে তাকিয়ে চোখ সরিয়ে ফেলে। আজ যদি সব ঠিক থাকতো তাহলে প্রাচ্যকে বুকের খাঁচায় বন্দি করে ঝরিয়ে শুয়ে থাকতো, কিন্তু সে তো আর হলো না। সবার সব ইচ্ছে কি পূরণ হয়? তৃণ একটা দীর্ঘশ্বাস ফেলে প্রাচ্যকে বলল, গুড নাইট। তার বিনিময়ে প্রাচ্য কিছুই বলল না। আজকে সবাই ঢাকা চলে যাবে, সবাই ব্যাগ গুছিয়ে নিচ্ছে। কিছুক্ষণের মধ্যে সবাই বের হবে। রোদ বড়দের সবাইকে সালাম করে না। শায়লা আর ঢাকা ফিরবে না বলে দিয়েছে সমুদ্রকে। এতদিন যে 2 ছেলে মেয়েদের জন্য ঢাকায় থাকা লাগতো, সে 2 ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে। তিনি মনে করেন রোদ যখন আছে তাহলে ঢাকা যাওয়ার আর কোনো প্রয়োজন নেই। তিনি পুরো ফ্যামিলির সাথে গ্রামে থাকতে চায়। গ্রামে নির্মল বাতাসে প্রাণ জুড়াতে যায় যে কয়দিন বাঁচে। সমুদ্রকে ডেকে শায়লা বলল, যা হয়েছে সব ভুলে নতুন জীবন শুরু করবে। রোদের খেয়াল রাখবে, ওর সাথে খারাপ ব্যবহার করবে না। সমুদ্র রোদের কথা শুনতে আগ্রহ নেই। সে মাকে বলল, তুমি চলো আমার সাথে। আমি যাব মাঝে মাঝে, তোদের নতুন সংসার দেখে আসব। রাত করে বাড়ি ফিরবি না, কাজ সেরে তাড়াতাড়ি বাড়িতে চলে আসবি। আর হ্যাঁ, বাইরের খাবার খাবি না। রোদকে আমি বলে দিয়েছি বাড়িতে যেন রান্না করে। সমুদ্র শুধু মাথা নাড়ায়। মাকে সালাম করে বেরিয়ে যায় সে। নীল সমুদ্রকে পিছু ডাকে। সমুদ্র এগিয়ে আসে। কিছু বলবি? তোমার সাথে কিছু কথা আছে। বল। রোদ ভাবির কোনো দোষ নেই। সমুদ্র চুপ করে থাকে। নীল বলল,
ভাবি তোমাকে খুব ভালোবাসে। ভাবি তোমার ভালোবাসা পাওয়ার জন্য এই কাজ করেছে। তাতে ভাবি কোনো দোষ নেই, সব দোষ আমার। তোমার প্রতি ভাবির ভালোবাসা দেখে এই কাজ করতে বলেছি আমি। ভাবিকে কান্না করতে দেখে আমার খুব খারাপ লাগছিল, তাই আমি সেদিন ভাবিকে কুবুদ্ধি দিই। আমি ভেবেছিলাম দাদু শুধু কিছু কটু কথা বলবে, তারপর তোমাদের বিয়ে দিয়ে দিবে। আমি বুঝতে পারিনি দাদু এমন কিছু করবে। তোমার সম্মান নিয়ে শুধু ভাবি খেলা করেনি, আমিও করেছি। আমায় তুমি মাফ করে দাও। নীল কান্না করতে করতে কথাটুকু শেষ করে। সমুদ্র বোনকে জড়িয়ে ধরে বলল, কান্না করিস না তুই, আমি তোর উপরে রেগে নেই। তোকে কবে আমি মাফ করে দিয়েছি। নীল মাথা তুলে তাকায়। সে বলল, তাহলে রোদ ভাবিকে মাফ করে দিও। সমুদ্র কোনো কথা বলল না, নীলকে ছেড়ে দিয়ে বলল, আসি, সবার খেয়াল রাখিস, পাগলামি করিস না। রোদ পেছন ফিরে তাকিয়ে দেখে রোদ আর স্বপ্ন তাকিয়ে আছে। স্বপ্নর দিকে তাকিয়ে চোখ নামিয়ে ফেলে। রোদের কাছে এসে বলল, আমাকে ক্ষমা করে দিও, আমার জন্য ভাইয়া তোমাকে খুব কষ্ট দিয়েছে। রোদ নীলকে জড়িয়ে ধরে বলল, ক্ষমা তুমি কেন চাচ্ছ? তোমার জন্যই তো আমার ভালোবাসার মানুষকে আমি নিজের করে পেয়েছি। ভালো থাকো, আসি। এটা বলে রোদ চলে যায়। স্বপ্ন বলল, এমন পাগলামো করা উচিত না যেসব পাগলামো মানুষকে কষ্ট দেয়। নীল আবার নিজের ফর্মে ফিরে আসে। রাগি রাগি ভাব নিয়ে বলল, তাতে আপনার কি? স্বপ্ন নীলের দিকে ঝুঁকে বলল, আমার এসব। নীল স্বপ্নের বুকে দুহাত দিয়ে ধাক্কা মেরে বলল, জামের গোটার শরবত খেয়ে রাত কেমন কেটেছে? স্বপ্ন হাসতে হাসতে বলল, ভালোই। নীলও হেসে দেয়। স্বপ্ন বলল, ফোন দিলে ধরো কিন্তু। ধূসর সোহার দিকে তাকায়। যাকে দেখে মনের মণিকোঠায় ভালোবাসা সৃষ্টি হয়েছে, সেই ভালোবাসা ঝরে গেছে। তার মায়াবতী ভালো থাকুক, সেই দোয়াই করবে সে। চোখের কার্নিশে জমে থাকা পানি মধ্যমা আঙ্গুলের ডগা দিয়ে এনে ঝরে ফেলে দেয়। মুচকি হেসে এগিয়ে যায়। ধূসরের সে কান্না মিশ্রিত পানি সোহার চোখ হেরায়নি। প্রাচ্যর জামা পরে দেখে সেজন্য খাদিজা বেগম অনেক বকাঝকা করে। খাদিজা প্রাচ্যকে বলে দিয়েছে যদি বাড়িতে বউ হিসেবে থাকতে চায় তাহলে শাড়ি পরতে হবে, শাড়ি ছাড়া অন্য কোনো জামা কাপড় যেন না পরে। প্রাচ্য মাথা নিচু করে খাদিজার কথা শ্রবণ করছিল, কারণ সে শাড়ি ক্যারি করে চলতে পারে না। সবচেয়ে বড় কথা, সে শাড়ি পরতেই পারে না। সব জায়গায় সে লেহেঙ্গা পরে যেত, শুধু গায়ে হলুদের রাতে শাড়ি পরেছে, তাও 3 জন মিলে শাড়ি পরিয়েছে। এখন এই বাড়িতে তাকে কে শাড়ি পরিয়ে দেবে? শাশুড়ি যদি বলে সে শাড়ি পরতে জানে না, তাহলে এক গাদা বকা শুনতে হবে। তাই ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ি পরতে থাকে। অনেক রকমভাবে ট্রাই করে, কিছুতেই পারছে না। এক সময়ে সে হয়রান হয়ে যায়, বসে পড়ে টুলে। তৃণ গোসল করে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখে প্রাচ্য এলোমেলো হয়ে বসে আছে। বুকে শাড়ি নিয়ে পিঠ স্পষ্ট দেখা যাচ্ছে। প্রাচ্যর পিঠে সে কালো তিলটা চুম্বকের মতো টানছে। নিজেকে সামলিয়ে খাটের উপর বসে পড়ে তৃণ। তোয়ালে দিয়ে চুল মুছতে থাকে। আয়নার ভেতরে তৃণ দেখে প্রাচ্য উঠে আসছে। এলোমেলো শাড়ি হাতে নিয়ে তৃণর সামনে এসে দাঁড়ায়। তৃণ ভ্রু কুঁচকে তাকায়। প্রাচ্য বিরক্তি নিয়ে বলল, শাড়ি পরতে পারছি না, একটু পরিয়ে দে প্লিজ। হাত থেকে তোয়ালে রেখে তৃণ বলল, আমি শাড়ি পরতে পারি না। তুই শাড়ি পরাতে পারিস বলেই তোর কাছে এসেছি। কে বলেছে আমি শাড়ি পরাতে পারি? তুই নিজেই একবার বলেছিস। এখন এত কথা না বলে শাড়িটা পরিয়ে দে। প্রাচ্যর পেটের দিকে গভীর চোখে একবার তাকিয়ে চোখ সরিয়ে নেয় তৃণ। এখন যদি সে প্রাচ্যকে শাড়ি পরিয়ে দেয় তাহলে নিশ্চয়ই কোনো অঘটন ঘটিয়ে ফেলবে। সে প্রাচ্যকে কাটকাট জবাব দেয়, বলছি তো আমি পারি না। প্রাচ্য মন খারাপ করে চলে যায়। আয়নায় দাঁড়িয়ে আবার ট্রাই করতে থাকে শাড়ি পরার জন্য। তৃণ কতক্ষণ ধরে দেখে এসব, বিরক্তি নিয়ে এগিয়ে আসে। প্রাচ্য হাত থেকে শাড়ির কুচিগুলো নিয়ে নেয়। প্রাচ্য মুচকি হাসে। প্রাচ্যর সামনে হাঁটু গেঁথে বসে কুচি করতে থাকে। কুচি করা শেষে কুচিগুলো প্রাচ্যর হাতে দিয়ে বলল, গেঁথে নে। প্রাচ্য ভেবেছ হয়তো তৃণই গেঁথে দেবে, কিন্তু তা না করে তার হাতে তুলে দেয়। মনে মনে বিড়বিড় করে সে বলল, আমায় স্পর্শ করলে তোর জাত যাবে নাকি? তৃণ ভ্রু কুচকে তাকায়। প্রাচ্য হেসে বলে, তা তাকিয়ে কাজ কর। তৃণ খুব সুন্দর করে প্রাচ্যকে শাড়ি পরিয়ে দেয়। প্রাচ্য আয়নায় দাঁড়িয়ে চোখে কাজল দেয়, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক দেয়। লিপস্টিক দিতেই আর চোখে তৃণর দিকে তাকায়। না, তৃণ তার দিকে তাকাচ্ছে না, তাকালে কি হবে, বউ তো তারই। একটু আদর করলে কি হয়? যখন বউ ছিলাম না তখন তো ঠিকই সাজেকে কিস করেছিস, আর এখন বউ হয়ে কাছে একবারও আসিস না। তুই কাছে আসলে কি বারণ করবো আমি? আমি একজন মেয়ে মানুষ, আমি নিজে তোর কাছে যেতে পারি নাকি? প্রাচ্য যে তৃণর সামনে দাঁড়ায়। তৃণ ভ্রু কুচকে তাকায়। প্রাচ্য বলল, কেমন লাগছে আমায়? বাদুড়ের মতো।
প্রাচ্য তৃণর চুল টেনে ধরে বলল, আল্লাহ কি তোকে মানা করেছে সুন্দরভাবে প্রশংসা করার জন্য? তৃণ চুল ছাড়াতে ছাড়াতে বলল, সুন্দর লাগলে অবশ্যই বলতাম, তোকে যেমন লাগছে তেমনই বলছি। প্রাচ্য আবার চুল খামচে ধরে। তৃণ এবার প্রাচ্যর পেট খামচে ধরে। ব্যথা পেয়ে প্রাচ্য তৃণর চুল ছেড়ে দেয়। চেহারা কাঁদো কাঁদো করে বলল, কুত্তা, আমার মাংস নিয়ে খেলছিস? কামড় দিই নাই তার জন্য শকর কর। দ্বিতীয়বার চুল ধরলে তোর পেটে অবস্থা বেহাল করে ফেলবো। তোর চুল একটা আজকে রাখবো না, সব ছেড়ে ফেলে দেবো, টাক করবো একদম। এটা বলে এগিয়ে যায় প্রাচ্য। তৃণ নিজেকে বাঁচাতে খাটের উপর উঠে যায়। প্রাচ্য শাড়ি তুলে খাটের উপর উঠে আসে। হাতাহাতির মধ্যে তৃণ বুকের উপরে প্রাচ্য পড়ে যায়। প্রাচ্যর ঠোঁটে যেয়ে লাগে তৃণর গালে। এমন ঘটনায় প্রাচ্য লজ্জা পায়। চোখ তুলে তৃণর দিকে তাকায়। তৃণ চোখ বড় বড় করে তাকিয়ে আছে। লজ্জায় মাথা নুইয়ে ফেলে তৃণর বুকে। দুহাত দিয়ে তৃণর শার্ট খামছে ধরে। তৃণ এক হাত চলে যায় প্রাচ্যর কোমরে। প্রাচ্য সারা শরীর কাঁপুনি দিয়ে ওঠে। শিরা উপশিরা শিহরণ জাগায়। প্রাচ্যকে নিচে ফেলে তৃণ নিজের ভর ছেড়ে দেয় প্রাচ্যর উপরে। কপালে উপর থেকে ভেজা চুলগুলো আঙুল দিয়ে সরিয়ে ফেলে। কপালে চুমু খায়। প্রাচ্য তৃণর পেছনের শার্ট খামছে ধরে। তৃণ প্রাচ্যের ঘাড়ে চুমু খায়। বুকের উপর থেকে শাড়ি সরিয়ে যেখানে চুমু খায় পেটের উপর থেকে শাড়ি সরিয়ে ফেলে। খামচে দেওয়া জায়গাগুলো লাল হয়ে গেছে, রক্ত জমাট বেঁধেছে। সেখানে চুমু খায়। প্রাচ্যর নাভিতে মুখ ডুবায় তৃণ। প্রাচ্য দুহাত দিয়ে তৃণর চুল খামচে ধরেছে। ঘন ঘন নিঃশ্বাস ফেলছে প্রাচ্য। সে ভাবতে পারেনি তৃণ তার এত কাছে আসবে। তৃণ প্রতিটা ছোঁয়া শিহরণ জাগাচ্ছে। তৃণর কামড় বসায় প্রাচ্যর পেটে ব্যথায় আহ করে ওঠে। তৃণ প্রাচ্যর দিকে ঘোর লাগা চোখে তাকায়। তৃণ যেন হুঁশ জ্ঞান বলতে কিচ্ছু নেই। ঘোর লেগেছে প্রাচ্যকে এভাবে দেখে। চোখ যায় প্রাচ্যর ঠোঁটের দিকে। ঠোঁট দুটো খুব কাঁপছে আর তৃণকে খুব করে টানছে। এগিয়ে যায় প্রাচ্যর ঠোঁট দুটো আঁকড়ে ধরার জন্য। প্রাচ্যর চোখ যায় দরজার দিকে। দরজা খোলা। এভাবে তারা এত কাছে, হুট করে যদি কেউ চলে আসে, ব্যাপারটা খারাপ লাগছে। তৃণ প্রাচ্যর ঠোঁটগুলো এমন সময় নিজের দখলে নেবে, তখন প্রাচ্য বলল, কি বলছিস তৃণ, প্লিজ ছাড়। প্রাচ্য এই কথাটায় তৃণ হুঁশ ফেরে। ঘোর কেটে যায়। নিজের দিকে তাকায় সে প্রাচ্যর বুকের উপরে। প্রাচ্যর নিঃশ্বাস তার মুখে এসে আছড়ে পড়েছে। দ্রুত উঠে পড়ে। অন্যদিকে তাকিয়ে বলে, আই এম সরি, প্লিজ আমি ভুল বুঝিস না, ক্ষমা করে দিস। দ্বিতীয়বার আবার একই ভুল করেছি, প্লিজ ক্ষমা করে দিস। এটা বলে তৃণ বেরিয়ে যায়। প্রাচ্য কান্না করে দেয় তৃণর কথা শুনে। প্রাচ্য খুব ভালো করে বুঝেছে তার এই কথাতেই তৃণ খুব খারাপ লেগেছে। তৃণ হয়তো ভেবেছে প্রাচ্য আগের মতো রিয়্যাক্ট করবে। প্রাচ্যকে যে তৃণ বাকি কথা শেষ করতেই দেয়নি। তার আগে সে তো তৃণকে বলেছে, চেয়েছে দরজা খোলা আছে, কেউ চলে আসবে। পুরো কথা শেষ করার আগেই তৃণ, সে নারাজ ছিল না এসবের জন্য। সে নিজেই চেয়েছে তৃণ তার কাছে আসুক, ভালোবাসুক। তাহলে তার সাথে কেন এমন হয় সবসময়? চোখের পানি মুছে, ঠোঁটের লিপস্টিক মুছে নিচে নামে। সবাই খেতে বসেছে। তৃণর পাশে তিন্নি বসে আছে। তাই এসে তনয়ার সাথে বসে খাবার খাচ্ছে আর চোখে তৃণকে দেখছে। তৃণ তার দিকে তাকাচ্ছেই না। তার খুব খারাপ লাগে। সে কয়েক লোকমা খেয়ে উঠে চলে যায়। তৃণ প্রাচ্যর যাওয়ার দিকে একবার তাকিয়ে আবার খাওয়ায় মনোযোগ দেয়। সবাই মিলে লুডো খেলছে। প্রাচ্য দুপুরের পর থেকে রুম থেকে আর বের হয়নি। ড্রয়িংয়ে হাসি আওয়াজ পেয়ে এসে বের হয়। তৃণ আর তিন্নি দুজনে গা ঘেঁষে কথা বলছে আর লুডো খেলছে। প্রাচ্যর খুব খারাপ লাগছে। চোখের পাতা বন্ধ করে দুফোঁটা অশ্রু ফেলে। সে ভেবেছে তৃণ হয়তো খেয়ে রুমে আসবে, কিন্তু আসেনি। প্রাচ্যকে দেখে তনয়া বলল, ভাবি দাঁড়িয়ে আছো কেন, বসো আমাদের সাথে। তিন্নি বলল, ওর এখানে কোনো কাজ নেই, তুমি যে খালামণিকে রান্নার কাজে সাহায্য করো। প্রাচ্য যায়নি, সে দাঁড়িয়ে থাকে। প্রাচ্য ভেবেছে হয়তো তৃণ তাকে ডাকবে, কিন্তু তৃণ মন দিয়ে খেলছে। প্রাচ্য যেখানে আছে তৃণের চোখেই পড়ছে না। কিচেনে খাদিজার কাছে যায়। খাদিজা প্রাচ্যকে চা বসাতে বলেই রুমে চলে যায়। প্রাচ্য ওদের দিকে তাকিয়ে তাকিয়ে কাজ করছে। শাড়ির আঁচলটা গ্যাসের চুলোয় লেগে আগুন ধরেছে। তৃণ খেলার মাঝে মাঝে প্রাচ্যর দিকে তাকায় প্রাচ্যের অলক্ষ্যে। প্রাচ্য শাড়ির আগুন লেগেছে দেখে সে দৌড়িয়ে যায়, হাত দিয়ে আগুন নেভাতে থাকে। প্রাচ্য ভয় পেয়ে কেঁদে দেয়। তৃণ থমকের সুরে বলল, কাজ করতে যখন পারিস না তখন কিচেনে ঢুকিস কেন? খাদিজা চেঁচামেচি আওয়াজ শুনে বেরিয়ে আসে। আগুনের কথা শুনে প্রাচ্যকে কয়েক দফা বকতে থাকে। তৃণ মেজাজ গরম করে বলল, মা, তোমার এই বকাবকি ছাড়া কি কোনো কাজ নেই? কিছু একটা ফেলেই শুধু বকে যাও। প্রাচ্যের শুধু দোষগুলো ধরতে থাকো, ওর গুণগুলো কি তোমার চোখে পড়ে না?
তোমার মন রাখার জন্য শাড়ি পরে, তোমার মন রাখার জন্য ভোর 5টায় ঘুম থেকে ওঠে। তারপর কেন এমন করছে প্রাচ্যর সাথে? ছেলেকে রেগে যেতে দেখে খাদিজা আর কোনো কথাই বলল না, চুপচাপ সেখান থেকে বেরিয়ে আসে। সবাই বেরিয়ে যায় তারা দুজন ছাড়া। তৃণকে এভাবে রেগে যেতে দেখে প্রাচ্য খুব ভয় পেয়েছে। নিচের দিকে তাকিয়ে নীরবে কান্না করতে থাকে। কোথাও লাগেনি তো তোর? তৃণর এই শীতল কণ্ঠ শুনে প্রাচ্য চোখ তুলে তাকায়। প্রাচ্য মাথা নাড়িয়ে না জানে। তৃণ এগিয়ে এসে প্রাচ্যর চোখের জল মুছে দিয়ে বলল, শাড়ি পরার প্রয়োজন নেই। মা বকবে। বকুক, আমি যা বলছি তাই করবি। একটুর জন্য কত বড় বিপদ থেকে বাঁচলি। প্রাচ্যর চোখ যায় তৃণর হাতের দিকে। হাত পুড়ে গেছে। প্রাচ্য তৃণর হাত ধরে দেখে অনেকখানি পুড়ে গেছে। প্রাচ্য ফ্রিজ থেকে বরফ এনে লাগিয়ে দেয়। কান্না করতে করতে বলল, আমার জন্য তোর হাত পুড়ে গেছে। হারে পাগলি, কান্না থামা। সামনেই পুড়ে গেছে, কিছু হবে না আমার। নীলের কেন জানি বারবার স্বপ্নের কথা মনে পড়ছে। সে তো স্বপ্নকে ভালোবাসে না, তাহলে কেন এত স্বপ্নকে তার মনে পড়ছে? সে তো সুরবালাকে ভালোবাসে। আর কারো কথা ভাবলেই কি ভালোবাসা হয় নাকি? কী সব ভাবছে? তার এসব ভাবনার ব্যাঘাত ঘটায় মোবাইলে রিংটোন আওয়াজে। সে অচেনা নাম্বার থেকে ফোন এসেছে। এই ফোন সবসময় ভুল সময় আসে। বিরক্তি নিয়ে ফোন ধরে। ও পাশ থেকে বলল, আমি নিয়ে এতক্ষণ ভাবছিলে তাই তো? নীল ভ্রু দুটোর সাথে কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে। রুক্ষ কণ্ঠে বলল, হ্যাঁ যে কে আপনি যে আমি আপনাকে নিয়ে ভাববো? আমি তোমার সব আজকে আসার সময় বলছি। নীল চুপ হয়ে যায়। এ কথাটা স্বপ্ন তাকে বলেছে। তাহলে এই ছেলে কি করে জানে? তার মানে কি আপনি চিনেছো তাহলে? এতদিন আপনি আমায় ফোন করে বিরক্ত করেছেন। এটা যদি আরও 2 দিন আগে জানতাম তাহলে আপনার 12টা বাজাতাম। স্বপ্ন হেসে বলল, আবার কি জামার কোটে শরবত খেয়ে 12টা বাজাতে? দরকার হলে তাই করতাম। এভাবে অচেনা সেজে আমার সাথে কথা বলার মানে কি? ভালোবাসি তাই। আমি বলছি না আমি অন্য কাউকে ভালোবাসি। তাতে কি, আমি তোমাকেই ভালোবাসি। নীলের মেজাজ গরম হয়ে যায়। সে বলল, কুত্তা ফোন কাট, না হলে ঢাকায় যেয়ে তোর বেহাল করে আসবো। দাওয়াত রইল তোমার, এসে কিন্তু ঢাকাতে অপেক্ষায় থাকবো। নীল ফোন কেটে দেয়। রাগে গজগজ করতে থাকে। স্বপ্ন আবার ফোন করে, আবার কেটে দেয়। এভাবে অনেকবার ফোন করে স্বপ্ন। বারবার নীল কেটে দেয়। শেষের বার নীল ফোন তুলে অনেক বাজেভাবে গালি দিতে থাকে। গালি দিতে দিতে নীল হয়রান হয়েছে। স্বপ্ন বলল, হয়েছে, অনেক গালি দিয়েছ, আর দেওয়া লাগবে না। নীল এখন রাগেই ফুঁসতে থাকে। স্বপ্ন বলল, যে কথা বলার জন্য ফোন দিয়েছে সেই কথা শোনো। নীল চিৎকার দিয়ে বলল, কি? স্বপ্ন ওর যেন কান ফেটে গেল। তারপর সে বিষয় কিছু না বলে স্বপ্ন বলল, তোমার সুরবালাকে জানো? সুরবালার কথা শুনে নীলের রাগ গলে বরফ হয়ে যায়। সে উত্তেজিত হয়ে বলল, কে আমার সুরওয়ালা বলেন প্লিজ। আরে বলার জন্য তো বলছি তোমাকে। কে আমার সুরওয়ালা বলেন প্লিজ। নীলের কণ্ঠে আকুলতা থাকে। ঢাকা আসলে বলবো। না প্লিজ এখন বলেন। এখন বলবো না। আচ্ছা এটা বলুন, সুরওয়ালা দেখতে কেমন? বেশ হ্যান্ডসাম, তোমার সাথে ভালো মানাবে। ও। নীল এবার সন্দেহ চোখে বলে, আপনি আমার সুরওয়ালাকে কিভাবে চিনেন? তোমার সুরবালা আমার বন্ধু। মিথ্যে কথা বলছেন কেন? আমি আপনার সব বন্ধুদেরকে চিনি। আরে তাকে তুমি দেখো নাই? বিশ্বাস করি না আপনার কথা। আচ্ছা তুমি আমার একটা কথার উত্তর দাও তো। হুম। সুরবালার সুর তুমি প্রথম কোথায় শুনেছ? সাজেকে। রাইট, সাজেকে। সাজেকের পর তুমি আর কোথায় সুরবালার সুর শুনেছ? প্রাচ্যপুর বিয়ের রাতে। এবার তুমি বলো, সুরবালার সুর শুনেছ সাজেকে, সে তো তোমাকে দেখেনি, তুমি তাকে দেখো নাই। তার মানে সেই সুরবালা জানে না তার সুর শুনে কেউ তার প্রেমে পড়েছে। সুরবালার কাছে এগুলো অজানা, তাহলে সে কিভাবে তোমাদের বাড়িতে এসছে আর সুর বাজিয়েছে? নীল ভাবছে স্বপ্ন তো একটাও মিথ্যা কথা বলেনি। সত্যিই তো সুরওয়ালা কিভাবে তাদের বাড়ি চিনেছে? সত্যি কি প্রাচ্য আপুর বিয়ের রাতে সেই সুরওয়ালা এসেছে? সুরওয়ালাকে সে যেমন দেখেনি, সুরওয়ালা তেমনভাবে তাকেও দেখেনি। তাহলে কি স্বপ্ন সত্যি বলছে? নীল চুপ থাকতে দেখে স্বপ্ন বলল, নীল আছো? হুম। সুরওয়ালা সত্যি কি এসেছে? হুম, তোমার মুখে সেই সুরের বর্ণনা শুনে তাকে আমি তোমাদের বাড়িতে এনেছি। তাহলে আমার সাথে দেখা করেনি কেন? আমি মানা করেছি তাই। নীল উত্তেজিত হয়ে বলল, কেন আপনি মানা করেছেন? আমি এত কষ্ট করে তোমার সুরওয়ালা খুঁজে বের করেছি, তাকে কি এমনি এমনি তোমার হাতে তুলে দেবো নাকি? কি চান আপনি? ঢাকা আসলে বলবো, এখন বাই।
নীল কেন জানি স্বপ্নর কথা বিশ্বাস হচ্ছে না। তাই নীল প্রাচ্যকে ফোন করে জিজ্ঞেস করে শুরুওয়ালাকে স্বপ্ন সত্যি সত্যি চেনে কিনা। প্রাচ্য বলেছে স্বপ্ন যা বলেছে সব সত্যি। নীলের শুরুওয়ালা স্বপ্নের বন্ধু। সেদিন ঢাকায় আসলেই সমুদ্র রোদকে বাড়িতে ঢুকতে দেয়নি। রোদ সারাদিন বাড়ির বাইরে দাঁড়িয়েছিল যদি সমুদ্র এসে তাকে বাড়িতে ঢুকতে দেয়, কিন্তু সমুদ্র আসেনি। সন্ধ্যায় নিজের বাপের বাড়িতে ফিরে আসে। বাপের বাড়িতে ফিরে এসেছে আজ 7 দিন হয়েছে। ঘর থেকে কোথাও বের হয়নি। সমুদ্রের শারীরিক অত্যাচারে শরীর যে খুবই দুর্বল ছিল। এভাবে বাড়ি থেকে বের করে দেওয়ায় মানসিকভাবে ভেঙে পড়ে। তার ভুল ছিল, ক্ষমাও চেয়েছে, তারপরও কেন সমুদ্র তাকে কাছে টেনে নিতে পারল না। রোদকে বাড়িতে আসতে দেখে তার বাবা মা অনেক প্রশ্ন করে সমুদ্র আসেনি কেন। সে বাবা মাকে কোনো রকমে এটা সেটা বলে বুঝ দিয়েছে। তার বাবা মাও আর কোনো কথা বলেনি। প্রাচ্য ফোন করলো রোদকে। অনেকক্ষণ ধরে তাদের কুশল বিনিময় হয়। প্রাচ্য বলল, নীলের কথা শুনে এত বড় একটা কাজ করতে যাওয়ার আগে আমাকে জানানোর প্রয়োজন বোধ করিসনি? তখনই মাথা ঠিক ছিল না। স্বপ্ন না বললেই জানতেই পারতাম না ভাইয়া তোর সাথে এমন আচরণ করেছে। রোদ কিছু বলল না, তার বলার মতো কিছু নেই। প্রাচ্য আবার বলল, ভাইয়া তোর মধ্যে সব ঠিকঠাক আছে তো? রোদ তাদের ব্যাপারে কিছু বলল না, শুধু বলেছে সে এখন বাপের বাড়িতে আছে, কয়েকদিনের জন্য বেড়াতে এসেছে। আগের থেকে সমুদ্র এখন স্বাভাবিক আচরণ করে তার সাথে, এটুকু বলেই মিথ্যে বলল। সেই সত্যিটা প্রাচ্যকে জানিয়ে সমুদ্রকে ছোট করতে চায় না। তাদের ঝামেলা তারা দুজনেই মিটমাট করবে। বন্ধুদের জড়িয়ে বন্ধুত্ব নষ্ট করার কোনো মানে হয় না। রোদ ঘোরানোর জন্য বলল, তোদের বাসরে কি কি হয়েছে এখনো যে আমায় বললি না? প্রাচ্য উদাসীন হয়ে বলল, আর বাসর? কেন তোদের হয়নি? না। রোদ আর্তনাদ করে বলল, কি চিনো তোর সাথে কিছু করেনি সেটা আমায় বিশ্বাস করতে হবে? সত্যি আমাদের মধ্যে কিছু হয়নি। রোদ এবার সিরিয়াস হয়ে বলল, তোদের মধ্যে কি এখন আগে ওইগুলো নিয়ে সমস্যা হচ্ছে? প্রাচ্য রোদকে সব খুলে বলল। রোদ বলল, বাসর হয়নি হবে, আমি আজকেই বিকেলই আসছি তোদের বাসায়, ফুলে ফুলে সাজিয়ে দেবো তোদের বাসর। এভাবে অনেক কথা হয়। প্রাচ্যর সাথে কথা বললেই কেন জানি তার মন ভালো হয়ে যায়। তার বান্ধবীটা কত ভালো, আর বান্ধবীর ভাইটা আস্ত একটা খেঁচোর। সে পণ করেছে যতদিন সমুদ্র তাকে নিতে আসবে না ততদিন ফিরে যাবে না তার কাছে। ফিরে না গেলে সমুদ্রের উপরে নজরদারি করবে ঠিকই। স্বামী তারই নজর রাখা উচিত। যদি কেউ তার জায়গা দখল করে নেয় সে না থাকা অবস্থায়। তামিম সোহাকে কিচেনে দেখে এগিয়ে আসে, পেছন থেকে সোহাকে জাপটে ধরে। প্রথমে আটকে উঠলেও পরে তামিমকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে সোহা। তামিম সোহার কানের লতিতে কামড় দিয়ে বলে, কি রান্না করছো? কই মাছের ঝোল। ভালো তো, তাহলে পেট ভরে খেতে হবে আজকে। সোহা শুধুও হেসেছে। তার মনে হলো তারা বন্ধ ঘরের ভিতরে নয়, তারা কিচেনে দাঁড়িয়ে আছে। এভাবে তাদের কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। নিজেকে ছাড়াতে ছাড়াতে সে বলল, ছাড়ুন, কেউ দেখে ফেলবে। সবসময় এভাবে ছাড়ুন ছাড়ুন না করে, এটাও বলতে পারিস একটু ধরুন। সোহা লজ্জায় নিয়ে গেল। সে বলল, দেখ আপনার মুখে কিছুই আটকায় না। এত লজ্জা কোথা থেকে তুই পাস? একটু বলবি আমায়, জানলে একটু উপকার হতো। সোহা যেন লজ্জায় মরে যায়। তার মন চাচ্ছে এখান থেকে দৌড়িয়ে রুমে যেতে। রান্নার জন্য তাও করতে পারছে না সে। তামিম বলল, সোহা তুই শাড়ি পরতে পারিস না? আপনার কাছে আমি বিবাহিত হলেও অন্য 8-10 জনের কাছে আমি অবিবাহিত। অবিবাহিতা মেয়েরা শাড়ি পরলে অনেক কথা বলবে, তাই পরি না। আমার না খুব ইচ্ছা করছে তোকে একবার বউ রূপে দেখতে। স্মিত হাসে সোহা, আবার রান্নায় মনোযোগ দেয়। তামিম আবার সোহাকে ডাকলো, আজকে শাড়ি পরে আমার ঘরে আসিস, অপেক্ষা থাকবো আমি। সোহা কোনো কথা বলল না দেখে তামিম আবার বলল, আসবি তো? তাদের এভাবে দেখে নীল খুক খুক করে কেসে ওঠে। কার উপস্থিতি বুঝতে পেরে তামিম সরে যায়। নীলকে দেখে সোহা লজ্জায় নুয়ে যায়। আল্লাহ জানি নীল এখন তাকে কি বলে। তামিম নীলকে দেখে মুচকি হেসে চুল হাতাতে হাতাতে বের হয়েছে। সোহা কাজ করতে থাকে। না জানি নীলের কি প্রশ্নের মুখে তাকে পড়তে হবে, যার জন্য এমন পরিস্থিতিতে পড়েছে। সে কি সুন্দরভাবে হেসে কেটে পড়ছে। নীল আবার খুক খুক করে কাশে। সে বলল, কি করছিস? সোহা তোতলাতে তোতলাতে বলল, রান্না করছি। ভাইয়ের সাথে কি করছিস? সোহা নীলের দিকে তাকিয়ে আমতামতা করে বলল, কিছু না। আমি কিন্তু দেখে ফেলেছি। সোহা পেটের ভিতর কামড় মারে, যেন তার পায়খানার চাপ এসেছে। আসলে কিন্তু তা নয়। সে বলল, আমি। তার কথা শেষ হওয়ার আগে নীল তাকে জড়িয়ে ধরে। সোহা হতভম্ব। নীল বলল, অবশেষে ভাইয়া আর তোর ভালোবাসাবাসি হয়েছে। সোহা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। নীল বলল, আমাকে এত ভয় পাওয়ার কি আছে? এত ভয় পেলে কি জীবন চলে?
সোহার খুব ইচ্ছা করছে নীলকে বলতে তাদের বিয়ের কথা, কিন্তু তামিমের কথা ভেবে আর বলেনি। তামিম যেদিন বলবে সেদিন সবাইকে বলবে। রাতের বেলায় সোহা যখন তামিমের রুমে আসার জন্য বিছানা থেকে নামলো, তখন নামে না উঠে বসে। ঘুম ঘুম চোখে মেয়েকে বলল, কোথায় যাচ্ছিস তুই? মাকে এভাবে উঠতে দেখে সোহা ঘাবড়ে যায়। কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে থাকে। মেয়েকে এভাবে ঘামতে দেখে আমিনা বলল, গরম বেশি পড়ছে না, তাহলে তুই এভাবে ঘামছিস কেন? ভয়ে সোহার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। হাত পা রীতিমতো কাঁপছে। হাতের মধ্যে ওনা এক কোণা নিয়ে তলা মোছড়া করছে। আমিনা বিরক্ত সুরে বলল, কথা বলছিস না কেন? সোহা আমতা আমতা করে বলল, কিছু না। কোথায় যাচ্ছিলি তুই? পানি খেতে। খাটের পাশে পানির জগের দিকে তাকায় আমিনা। জগ ভর্তি পানি আছে। সোহার চোখ যায় পানির জগের উপরে। ভুলভাল মিথ্যে বলে ফেলেছে। মা না জানি এখন আবার কি প্রশ্ন করে বসে তাকে। পানি এখানেই আছে, বাইরে যাওয়ার দরকার নেই। খেয়ে নিয়ে শুতে আয়, রাত অনেক হয়েছে। সোহা কাপা হাতে এক গ্লাস পানি ঢেলে ঢকঢক করে খেয়ে ফেলে। ওড়না দিয়ে মুখ মুছে মায়ের সাথে শুয়ে পড়ে। বিছানায় শুয়ে তামিমের কথা ভাবতে থাকে। নিশ্চয়ই তামিম তার জন্য অপেক্ষা করছে। কথা দিয়েছিল সে তামিমকে, কিন্তু কথা রাখতে পারেনি। এসব ভাবতে ভাবতে হঠাৎ করে ঘুমিয়ে পড়ে সোহা। তামিম অপেক্ষায় থাকে। সোহা বলেছে আজ শাড়ি পরে তার ঘরে আসবে। রোদ সন্ধ্যাবেলায় ত্রিনদের বাসায় চলে আসে। রোদকে দেখে খাদিজা মনের ভেতরে গাঁয় গুই করছে অনেকক্ষণ। দুই বান্ধবী অনেকক্ষণ সুখ দুঃখের কথা বলে। রোদ প্রাচ্যকে তনয়ার রুমে নিয়ে আসে। কিছুক্ষণের জন্য ওই রুমে থাকতে বলেছে রোদ প্রাচ্যকে। তনয়া আর রোদ মিলে তৃণ রুম ফুল দিয়ে সাজিয়ে ফেলে। সাদা বিছানার উপর গোলাপের পাপড়ি দিয়ে লাভ শেফ বানায়। সেই লাভের ভিতরে প্রাচ্য আর তৃণর নাম লেখে। পুরো ঘরে মোমবাতি জ্বালিয়ে দেয়। লাইট অফ করে বের হয়ে আসতেই তৃণর সাথে দেখা হয় রোদের। অনেকক্ষণ কথা হয় তাদের মধ্যে। তৃণ রুমে ঢুকতে নিলেই রোদ বাধা দেয়, মানা করে দেয় এখন রুমে ঢুকা যাবে না। তৃণকে দরজার সামনে দাঁড় করিয়ে রোদ রুমে ঢুকে ক্লজেট থেকে পাঞ্জাবি আর পায়জামা এনে দিয়ে বলল, অন্য বাথরুমে যা, এই বাথরুমে এখন যাওয়া যাবে না। রোদের কথা শুনে তৃণর ভ্রু কুঁচকে যায়। রোদ সেদিকে তোয়াক্কা না করে তৃণকে ঠেলে মেলে বাড়ির গেস্ট রুমের বাথরুমে পাঠিয়ে দেয়। তারপর সোনালি পাড়ের একটা গোলাপি শাড়ি দেয় প্রাচ্যকে পরার জন্য। প্রাচ্য বলল, শাড়ি পরে আছি, আবার চেঞ্জ করে এটা পরবো কেন? রোদ বিরক্তি নিয়ে বলল, উফ, কোনো কথা বলবি না, যা বলছি তাই কর। প্রাচ্য অনেকবার এসব করার কারণ জানতে চায়। রোদ কোনো কথা না বলে প্রাচ্যকে শাড়ি পরাতে থাকে। অনেক বড় গলায় একটা সোনালি ব্লাউজ পরতে বলে। বাধ্য হয়ে প্রাচ্যকে পরতে হলো। ব্লাউজের ফিতা লাগিয়ে দেয়, চুলগুলো খোপা করে বেলি ফুলের গাছড়া লাগিয়ে দেয়, ঠোঁটে গাঢ় করে গোলাপি লিপস্টিক লাগিয়ে দেয়, টানা চোখগুলো কাজল পরিয়ে দেয়। প্রাচ্য বিরক্তি নিয়ে বলল, অসহ্য লাগছে, আর কতক্ষণ লাগবে? শাড়ির কুচি ঠিক করতে করতে বলল, হয়ে গেছে, আর একটু বাকি। শাড়ি ঠিক করে একটু চিকন করে তুলে বুকের উপর দিয়ে তখনই প্রাচ্য শাড়ি মেলে ধরে। রোদ বিরক্তি নিয়ে বলল, এমন করছিস কেন? যেভাবে শাড়ি পরাচ্ছিস তুই, কোমর পেট সব স্পষ্টভাবে দেখা যাচ্ছে, খুব বাজে লাগছে। এগুলো যাতে দেখা যায় সেই জন্য এভাবে পরাচ্ছি তোকে। প্রাচ্য আর্তনাদ করে বলল, কি? যাতে এসব দেখিয়ে তৃণকে ঘায়েল করতে পারিস। রোদ আবার প্রাচ্যকে ওইভাবে শাড়ি পরিয়ে দেয়। প্রাচ্য ঠিক করতে গেলে হাত ধরে ফেলে, প্রাচ্যকে রুমে নিয়ে যায়। প্রাচ্য এসব আয়োজন দেখিয়ে অবাক, আবার কিছুটা ঘাবড়ে যায়। তৃণ কি ভাববে? কি দরকার ছিল এসব করে? দরকার ছিল বলেই করেছি, তুই থাক, তৃণ নিয়ে আসি। দরজার কাছে যেয়ে ফিরে আসে রোদ। প্রাচ্যকে বলল, শোন, আজ যে করেই হোক নিজের অধিকার আদায় করেই নিবি। কিন্তু তার আগেই রোদ বলে উঠল, কোনো কিন্তু কিন্তু নয়। তৃণ তোর কাছে না আসলে তুই যাবি, এত লজ্জা পাওয়ার কিচ্ছু নেই। তৃণ তোর স্বামী, অন্য কোনো পর পুরুষ নয়। কেউ একজন আগে কাছে আসলেই চলে। তোর মতো সুন্দরী তৃণর কাছে গেলে মুখ ফিরিয়ে নিতেই থাকতে পারবে না। প্রাচ্য লজ্জা পেয়ে নিচের দিকে তাকিয়ে মুচকি হাসে। রোদ বেরিয়ে যায়। প্রাচ্য ঠিক করে নেয় আজকে দরকার পড়লে সে নিজেই যাবে তৃণর কাছে। ফুলগুলো হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে দেখে প্রাচ্য। তখনই রোদ তৃণকে নিয়ে ঘরে ঢুকে। প্রাচ্য ঘুরে তাকায় তাদের দিকে, তৃণর দিকে তাকায়। গোলাপি রঙের পাঞ্জাবি, সাদা পায়জামা, দারুণ লাগছে তৃণকে। চোখ তুলে তৃণর দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে ফেলে লজ্জায়। তৃণ প্রাচ্যকে এভাবে দেখে ঘোর লেগে যায়। কি অপূর্ব লাগছে, চোখ ফেরাতে কষ্ট হচ্ছে। নিজেকে সামলিয়ে নিয়ে রোদকে বলল, এসব কি? তুই ছোট খোকা যে এসব বুঝিস না। সে কথা নয়, এসবের মানে কি? এইসবের মানে হলো আজকে তোদের বাসর খুব সুন্দর হয়েছে, তাই তো? ওর জন্য আমাকে ধন্যবাদ সকালে দিতে পারবি। এখন এত কথা বলে টাইম নষ্ট করার মানেই নেই। আমি চলে যাচ্ছি, দরজা আটকাস প্লিজ।
চিনোকে কথা বলতে না দিয়ে রোদ এক নাগারে কথাগুলো বলে বাইরে বের হয়ে যায়। কয়েক মিনিট পরে এসে বলল, বাসর কিন্তু হতেই হবে। সকালে যদি দেখি তোদের মধ্যে কিচ্ছু হয়নি, আমার এই বাসর সাজানো বৃথা গেছে, তাহলে তোর সাদের চুল একটাও মাথায় থাকবে না। এটা বলে রোদ চলে যায়। চিনো এক পা করে এগিয়ে যায় প্রাচ্যর দিকে। চিনো তার দিকে এগোতে দেখে প্রাচ্য পিছাতে থাকে। প্রাচ্য পিছাতে পিছাতে দেওয়ালের সাথে লেগে যায়। প্রাচ্য থেকে এক হাত দূরে দাঁড়িয়ে চিনো বলল, রোদ যখন এসব করছিল তখন মানা করতে পারিসনি? আমি কি জানতাম রোদ এসব করছে? আর জানলেই বা কি হয়েছে? এতে সমস্যা কি? সমস্যা কি জানিস না তুই? না। ঘাড় এদিক ওদিক ঘুরিয়ে বলল, ওয়াশরুমের যে এসব সাজগোজ তুলে এসে রুমটা পরিষ্কার কর। প্রাচ্য মন খারাপ হয়ে যায়। প্রাচ্য না যেয়ে দাঁড়িয়ে থাকে। চিনো বলল, এখানে দাঁড়িয়ে না থেকে যেটা বলছি সেটা কর। প্রাচ্য চোখ তুলে তাকায়। চিনো চোখ সরিয়ে ফেলে। কাঁদো কাঁদো বলল, কেন এমন করছিস? আমি আবার কি করলাম? আমি কি চাই তুই বুঝিস না? তুই যেটা চাস সেটা আমি তোকে দিতে পারবো না। কেন? বলতে আমি বাধ্য নই। আমি তোর স্ত্রী, আমাকে বলতেই তুই বাধ্য। আমি আমার অধিকার চাই। তোর অধিকার আমি দিছি তোরে? আমি তোর ভালোবাসা চাই। প্রাচ্যর কথায় তাচ্ছিল্য হাসে তৃণ। প্রাচ্য তৃণর পাঞ্জাবি মুঠো করে ধরে বলল, হাসার কিছু বলিনি, হাসছিস কেন? ভালোবেসে যখন তোকে চেয়েছিলাম তখন তুই আমি ফিরিয়ে দিয়েছিস, তাহলে এখন কেন আমার ভালোবাসা চাস তুই? ভুল করেছি আমি। তৃণ কথা না বাড়িয়ে বিছানায় শুয়ে পড়ে। প্রাচ্য তৃণর দিকে তাকায়। প্রাচ্য মনে মনে প্রতিজ্ঞা করে আজকে তাদের সম্পর্কের এপার করবে, না হলে ওপার। আজকে না হলে দুজন ভালোবাসায় এক হবে, আর না হলে সারা জীবনের জন্য আলাদা হয়ে যাবে। কখনো আর আসবে না তৃণর কাছে। প্রাচ্য রুমের দরজা আটকিয়ে এসে তৃণর বুকের উপর বসে, বলে, সোজাসুজি উত্তর দে, কি চাস তুই? তৃণ হতভম্ব, বিস্মিত, চোখ যেন তার কোটর থেকে বের হয়ে যাচ্ছে। প্রাচ্য আবার বলল, আজকে তোর কথার উপরে নির্ভর করবে আমাদের সম্পর্ক। কি চাস বল? রাগী সুরে বলল তৃণ। সর বলছি। আগে আমার কথার অ্যান্সার দে। তৃণ প্রাচ্যকে ধাক্কা দিয়ে বলল, রাত বিরাতে ঢং করছিস? এভাবে ধাক্কা দিয়ে ফেলে দেওয়াতে প্রাচ্যর রাগ উঠে যায়। কান্না করতে করতে ফুলগুলো ছিঁড়ে ফেলে। চাদরের উপরে ফুলের পাপড়িগুলো নিচে ফেলে দেয়। চাদর বালিশ ছুঁড়ে ফেলে। তারপরে প্রাচ্য রাগ কমছে না। তৃণ বারান্দায় দাঁড়িয়ে এসব দেখছে, কিছু বলছেই না। এত কিছু ফেলেও প্রাচ্য ক্ষান্ত হয়নি। খোপা থেকে বেলি ফুলের গাছরা ছুঁড়ে মারে ফ্লোরে। দুহাত দিয়ে নিজের চুল খামচে ধরে রাগ কমাতে থাকে। তৃণর দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে বলল, ডিভোর্স চাই আমার, কালকের মধ্যে ডিভোর্স দিতে হবে। তৃণর কল্পনার বাইরে ছিল এই কথাটা। বারবার কথাটা তার কানে যেন বাজছে, ডিভোর্স চাই আমার। কান দুটো যেন তার ঝনঝন করছে। তার মনে হচ্ছে সে ভুল শুনেছে, তাই জিজ্ঞেস করে, কি বলছিস তুই? কানে কালা নাকি তুই? শুনিসনি আমার কথা? না শুনলে আবার বলছি, কান খুলে শুনে রাখ, আমার ডিভোর্স চাই। এটা বলে গদগদ করে হেঁটে রোদের কাছে যায়। রোদকে ধরে ডুকরে কেঁদে ওঠে। রোদ প্রাচ্যকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে কান্না করে দেয়। কেন তাদের সাথে এমন হয়েছে? তাদের ভালোবাসার মানুষ কেন তাদেরকে বোঝে না? সব সময় কষ্ট দেয়। বাসর ঘর সাজিয়ে দিয়েছে যাতে তাদের দুজনের মধ্যে মনোমালিন্য দূর হয়ে যায়, একজন আরেকজনের কাছে আসতে পারে যেন। কিন্তু এতে হিতে বিপরীত হয়ে গেছে। সকালে প্রাচ্য ব্যাকপ্যাক করে বেরিয়ে যেতে নিলে তৃণ বাধা দেয়। কোথাও যাবি না তুই। আমি তো যাব, এবং তোকে ডিভোর্স দিয়েই ছাড়বো। এক পা যদি এই বাড়ির বাইরে দিস তাহলে খুব খারাপ হয়ে যাবে। প্রাচ্য কিছু বলল না, রুম থেকে বেরিয়ে যায়। রোদ তৃণকে বলল, তোর থেকে কালকে রাতে এরকম কিছু আশাই করিনি। ভালোবাসি তো প্রাচ্যকে, তাহলে বারবার কেন এত কষ্ট দিস? রোদ বেরিয়ে আসার পরে তৃণও বেরিয়ে আসে। প্রাচ্যর হাত ধরে বলল, আমি আবারও বলছি, কোথাও যাবি না তুই। খাদিজা দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করছে আপদ যেন বিদায় হয়। এই আপদ বিদায় হলে তিন্নিকে ছেলের বউ করে আনবে। ছেলের উপরে তার মেজাজ গরম হচ্ছে। আপদ যখন নিজে থেকে চলে যাচ্ছে, ছেলে কেন আটকাচ্ছে? প্রাচ্য চোয়াল শক্ত করে বলল, হাত ছাড়, নাহলে খুব খারাপ হয়ে যাবে। ছাড়বো না। আমি কিন্তু এখন নিজেকে শেষ করে দেবো হাত না ছাড়লে। হাত ছেড়ে দিয়ে তৃণ বলল, তোর নিজেকে শেষ করা লাগবে না, আমি নিজেকে শেষ করে দেব। এটা বলে ডাইনিংয়ের দিকে এগোই তৃণ। ফল কাটা ছুরি হাতে নেয়, হাতের মধ্যে টান মারে, ফিনকি দিয়ে রক্ত পড়ে। খাদিজা ছেলের কাণ্ড দেখে আহাজারি করে কান্না করতে থাকে। আমার ছেলেটাকে এই মেয়ে শেষ করে ফেলবে। কত রক্ত পড়ছে। এই তিন্নি, তনয়া ব্যান্ডেজ আন।
তৃণ মায়ের হাত থেকে হাত সরিয়ে ফেলে। রোদ দৌড়িয়ে যায়, তৃণ হাত নিজের হাতে নিয়ে নেয়, শাড়ির আঁচল দিয়ে রক্ত আটকানোর চেষ্টা করে। তনয়াকে ফার্স্ট এড বক্স নিয়ে আসতে দেখে দৌড়ে গিয়ে তার হাত থেকে নিয়ে আসে। ব্যান্ডেজ করতে নিলে তৃণ হাত সরিয়ে ফেলে। রোদ চোয়াল শক্ত করে বলল, হাত ছড়ালে মেরে ফেলবো তোকে, ব্যান্ডেজ করতে দে। তৃণ আর হাত ছড়ায়নি। প্রাচ্য সেখানে ঠায় দাঁড়িয়ে আছে। সে তৃণকে ভয় দেখানোর জন্য বলেছে, আর তৃণ সত্যি সত্যি হাত কেটে ফেলেছে। রোদ ব্যান্ডেজ করতে করতে বলল, বাচ্চাদের মতো এসব পাগলামির মানে কি? তৃণ কোনো কথা বলল না। রোদ ব্যান্ডেজ করে দিয়ে উঠে এসে প্রাচ্যকে বলল, চলে গেলেই সব সমস্যা দূর হয় না, কিছু সমস্যার সামনাসামনি থেকেই ফেস করতে হয়। ভালো থাকিস। তৃণর দিকে তাকিয়ে বলল, আসি। রোদ চলে যায়। খাদিজা বেগম এসে বলল, কাল লেগেনি, নজর পড়েছে আমার সংসারে। রোদ যতই মনে মনে পণ করুক সে আর সমুদ্রের কাছে যাবে না, কিন্তু তার মন যে মানছে না। বারবার মন বলছে সমুদ্রের কাছে ছুটে যাওয়ার জন্য। বাড়িতে থাকলে শরীরে দুনিয়ার সব অশান্তি নেমে আসে। সমুদ্র ছাড়া তার কিছু ভালো লাগছে না, তাই সমুদ্রকে দেখার জন্য অফিসে আসছে। অফিসে দারোয়ান কিছুতেই রোদকে ঢুকতে দিচ্ছে না। অবশেষে রোদ বলল, আমি আপনার সমুদ্র স্যারের স্ত্রী, এবার তো আমাকে ঢুকতে দেবেন? স্যার স্ত্রী শুনে দারোয়ান ভয়ে কাঁপতে থাকে। আগের ব্যবহারের জন্য ক্ষমা চায়। সসম্মানে দারোয়ান গেট খুলে দেয়। রোদ অফিসে ঢুকে সমুদ্রর কেবিনের সামনে দাঁড়ায়। কেবিনের সামনে সমুদ্রর নেম প্লেট হাতে নিয়ে নাড়িয়ে দেয়। নক না করে ঢুকে যায়। সমুদ্র অফিসে একজন মেয়ে স্টাফের সাথে জরুরি কথা বলছিল। তখনই রোদকে দেখে বলল, তুমি? তারপর সেই মেয়েটা বলল, তুমি এখন যাও না, পরে কথা বলছি। এনা বের হয়ে গেলে সমুদ্র চোয়াল শক্ত করে রাগী সুরে বলল, তুই কেন অফিসে? রোদ এগোতে এগোতে বলল, বাড়িতে যাওয়ার মানা আছে, অফিসে আসতে মানা নেই। সমুদ্র চিল্লিয়ে বলল, গেট আউট। যাব না আমি। কেবিন থেকে বের হয়ে এসে রোদের হাত ধরে বলল, এক্ষুনি বের হবি। রোদ নিজের হাত ছাড়িয়ে নিয়ে সমুদ্রকে ধাক্কা দিয়ে সোফায় ফেলে ঝাঁপটে ধরে। স্পাইক করা চুলগুলো এলোমেলো করে দেয়, শার্টের ইঙ্ক নষ্ট করে দেয়, টাই লুজ করে দেয়। রাগে সমুদ্র শিরা উপশিরা টকবক করছে। দাঁতে দাঁত চেপে ধরে বলল, ইউ। বাকিটুকু বলার আগেই রোদ সমুদ্রের ঠোঁট আঁকড়ে ধরে। ইচ্ছে করে কামড়িয়ে দেয়। সমুদ্রের ঠোঁটে হাত দিয়ে দেখে রক্ত বের হচ্ছে। রোদ কৌতুক করে আদুরি গলায় বলল, অলে বাবু, ব্যথা পেয়েছো? আমিও খুব ব্যথা পেয়েছিলাম যখন আপনি আমাকে কামড়িয়েছেন। শেষ কথাটাই কঠোরতা ছিল। ক্ষিপ্ত হয়ে বলল, এই অ্যানা তোর কেবিনে এতবার আসে কেন? কি চলছে তোর অ্যানার সাথে? তুই আমার কাছে কৈফিয়ত চাইছিস? তোর সাহস থেকে আমি অবাক হই। রোদ ঠোঁট কামড়িয়ে বলল, আমায় খারাপ বলছিস? তুই কি সাধু পুরুষ? অফিসের স্টাফের সাথে লটর পটর করছিস। তুই কি ভেবেছিলি আমি কোনো খোঁজ রাখি না? আমি সমুদ্র ধমকিয়ে উঠে বলল, রোদ। রোদ সে সব কিছু তোয়াক্কা না করে সমুদ্রের গালে আবার কামড় বসায়। উঠে দাঁড়িয়ে এসে বলল, লাভ বাইট এঁকে দিলাম, বাই। রোদ চলে যায়। সমুদ্র সেন্টার টেবিলের ফুলদানি ছুঁড়ে মেরে রাগে ফুঁসতে থাকে। রাতে রোদ তার বাবা মা, চাচা চাচির কাজিন রেহানের সাথে খেতে বসেছে। সবাই খেয়ে উঠে যায়। রোদ বসে বসে হাড্ডি চাবাচ্ছে। তখনই সে খেয়াল করে টেবিলের নিচে দিয়ে কেউ তার পা চেপে ধরেছে। হাড্ডি চাবানো বন্ধ করে তাকায় তার সামনে বসা মানুষটার দিকে। রেহান ছাড়া আর কেউ নেই। তার মানে রেহান? বিরক্তি নিয়ে বলল, পা সরা। রেহান এবার দুপা দিয়ে রোদের পা দুটো চেপে ধরে। বলল, গেলি বিয়ের দাওয়াত খেতে, একেবারে বিয়ে বাসর করে ফিরছিস তো বাসর ঘরে কিভাবে আদর সোহাগ করে তোর স্বামী? রোদ তিরিক্ষি মেজাজ দেখিয়ে উঠে চলে যায়। এই রেহানকে তার একদমই সহ্য হয় না। কেমন একটা গায়ে পড়া, আর এর চাহনি একটা অসভ্যের মতন। দিন দিন এর অসভ্যতামি বেড়েই যাচ্ছে। আগে তো এমন ছিল না, এখন দিনকে দিন লুচ্চা হয়ে যাচ্ছে। সোহা যতবার তামিমের সাথে কথা বলতে গেছে ততবার তামিম এড়িয়ে যাচ্ছে। কোনোভাবেই তার সাথে কথা বলছে না। তার খুব কান্না পাচ্ছে। সে চেষ্টা করছে আসার জন্য, কিন্তু কখন যে পরে ঘুমিয়ে গেছে টেরও পায়নি। রুমে গিয়ে মুখে ওড়না দিয়ে ডুকরে কেঁদে ওঠে। ভালোবাসায় কেন এত যন্ত্রণা? গোলাপ যেমন ছিঁড়তে গেলে কাঁটার আঘাত খেতে হয়, তেমনি ভালোবাসলে কষ্ট পেতে হয়। কষ্ট ছাড়া ভালোবাসা মিষ্টি হয় না। নীল ঢাকায় যাওয়ার জন্য বাড়িতে কান্নাকাটি করে। প্রাচ্যকে দেখতে যাবে। প্রথমে কেউ রাজি হয়নি। নীলের এই কান্না দেখে দাদু বলেছে তামিমকে নীলকে যেন ঢাকায় দিয়ে আসে। বিকেলেই তারা বের হবে। নীল খুশিতে ব্যাকপ্যাক করতে থাকে। খুশি যেন তার উছলে পড়েছে। সুরওয়ালাকে দেখতে পারবে ভাবতেই তার খুশি খুশি লাগছে।
যথারীতিতে তামিম বিকেলে নীলকে নিয়ে চলে যায়। রাতে সোহা চুপি চুপি তামিমের ঘরে যায়। তামিম যে জায়গা দিয়ে শোয়ে সেই জায়গাটা হাত দিয়ে ছুঁয়ে দেয়। ক্লোজেট থেকে তামিমের শার্ট বের করে নিজের জামার উপর দিয়ে পড়ে। তার মনে হচ্ছে তামিমের শার্ট নয়, তামিম তাকে জড়িয়ে আছে। চোখ বন্ধ করে ফিল করতে থাকে। নীল প্রাচ্যদের বাসায় এসেছে 2 দিন হয়েছে। তনয়া নীলের সমবয়সী, তার সাথে নীলের খুব ভালো সম্পর্ক হয়। খাদিজা নীলকে কিছু বললে নীল তার প্রত্যুত্তরে জবাব দেয়। খাদিজা নীলের মতন ঠোঁটকাটা মেয়ে দুটো দেখেনি। তার কথার বিনিময়ে নীল তাকে অপদস্থ করে। সে ভয় খাদিজা এখন আর প্রাচ্যর পিছনে লাগে না। নীল তিন্নি মেয়েটাকে দেখতে পারে না, সারাদিন তৃণর পিছনে আঠার মতো লেগে থাকে। তাই কেন তার বোন আর দুলাভাইয়ের মধ্যে কাবাব মেয়ে হাড্ডি হতে যায়? নীলের ইচ্ছে করছে তিন্নি মেয়েটার সব চুল ছিঁড়ে ফেলতে। এবারের মেহমান বলে তাই এই কাজ করছে না সে, না হলে মেয়েকে দেখে ছাড়ত। ওই দিনের পর প্রাচ্য তৃণকে এড়িয়ে চলে। তৃণ কিছু বললে তার উত্তর দেয় না, যা দেয় তার সব বাঁকা বাঁকা কথা। তাই দরকার ছাড়া প্রাচ্যর সাথে কথা বলে না। এতে যেন প্রাচ্যই খুব খুশি হয়। তামিমের ঢাকা থেকে ফিরতে ফিরতে অনেক রাত হয়েছে। বাড়ি ফিরে রুমে ঢুকে সোহাকে দেখতে পায়। সোহা তামিমের দেওয়া সেদিনের শাড়ি পরেছে। সোহা শাড়ির সাথে মিলিয়ে গয়না পরেছে। সোহা তামিমের দিকে তাকিয়ে চোখ সরিয়ে ফেলে। লজ্জা লাগছে খুব, সাথে জড়তা কাজ করছে। না জানি তামিম কি মনে করে বসে। ক্লোজেট থেকে টি শার্ট আর ট্রাউজার এনে বাড়িয়ে দেয় তামিমের দিকে। তামিম সোহার হাত থেকে জামা কাপড় নিয়ে ফ্রেশ হয়ে আসে। সোহা ভাত বাড়তে নিলেই তামিম বাধা দিয়ে বলল, আমি খেয়ে এসেছি। সোহা চোখ তুলে তাকায়, বোঝার চেষ্টা করে তামিম এখন কি রাগ করে আছে তার উপরে। তামিম বলল, খাবো না আমি, এগুলো নিয়ে যা।